আসসালামু আলাইকুম সকলকে। 10 মিনিট স্কুলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আল রাব্বি সিমেন্স। আজকে আমরা অনেক ইম্পর্ট্যান্ট একটা বিষয় নিয়ে কথা বলবো, অনেকটা আমাদের সামনের জীবনের সাথে রিলেটেড, এবং ক্লাসটিও খুবই গুরুত্বপূর্ণ যেহেতু বলছি আমাদের জীবনের সাথে সম্পর্কিত, এর জন্য ক্লাসটিও অনেক গুরুত্বপূর্ণ। আজকে আমরা কথা বলবো সাধারণ জ্ঞানের একটি ক্লাস নিয়ে, যেটা কিনা অ্যাডমিশন টেস্ট নিয়ে। মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ জ্ঞানে বাংলাদেশ বিষয়াবলী অংশ থেকে যে প্রশ্নগুলো এসে থাকে সেগুলো নিয়ে আজকে আমাদের ক্লাস। আমরা অনেকটা এই ক্লাসটির নাম দিয়েছি ডিইউ, অর্থাৎ ঢাকা ইউনিভার্সিটি রিয়ালিটি চেক। তো তোমরা অনেকেই কিন্তু নিজের প্রিপারেশনটি আমাদের আজকের ক্লাসের সাথে মিলিয়ে দেখতে পারো, নিজেরা কতটুকু এগিয়েছো বা কতটুকু জানো। একটা রিয়ালিটি চেক হয়ে যেতে পারে তোমাদের প্রিপারেশনের, তোমাদের জানাশোনার। তো যার জন্য বলছি আজকের ক্লাসটি খুবই ইম্পর্টেন্ট। আজকের ক্লাসে আমরা বিগত বছরের বেশ কিছু প্রশ্ন সলভ করার চেষ্টা করব। এতে কি হবে, এতে আমরা প্রশ্নগুলোর প্যাটার্ন সম্পর্কে যেমন আইডিয়া পাবো যে কোন ধরনের প্রশ্ন আসতে পারে ভর্তি পরীক্ষায়, আবার আইডিয়া পাবো বিগত বছরে কি কি প্রশ্নগুলো এসেছিল। কেননা তোমরা জানো বিভিন্ন ভর্তি পরীক্ষায় কিন্তু এই প্রশ্নগুলোর অনেকাংশেই রিপিটেশন আমরা দেখে থাকি। তো আমি দেখতে পাচ্ছি তোমরা অনেকেই জয়েন করেছো। আমি একটু তোমাদের সাথে পরিচিত হই। তোমরা কোথা থেকে জয়েন করেছো এবং তোমাদের স্কুলের নামটি কি ছিল। সরি, তোমরা তো এখন বড় হয়ে গিয়েছো, তোমরা কলেজে পড়ো। তোমাদের কলেজের নামটি কি ছিল সেটি একটু আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দাও। আমি আমার পরিচয়টি দিচ্ছি, আমার নাম হচ্ছে আল রাব্বি সিমেন্স। তোমরা অনেকেই আমার ক্লাস করেছো, যারা এসএমপি কোর্স করেছো কিংবা এর আগেও সাধারণ জ্ঞানের বেশ কিছু ক্লাস নিয়েছি আমি। তো আমি পড়াশোনা করেছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে। করছি শব্দটা বলতে বলতে অভ্যস্ত হয়ে গিয়েছি, কেননা কিছুদিন আগে আমার মাস্টার্স শেষ হয়েছে। তো তার জন্য এখন বলতে হচ্ছে আমি পড়াশোনা করেছি। তো আশা করছি ক্লাসটি তোমাদের ভালো লাগবে। আমি একটু তোমাদের সাথে পরিচিত হয়ে নেই, কে কে আমার সাথে জয়েন করেছো আজকের ক্লাসে। ওকে, অনিন্দিতা ভিএনসি থেকে, ভিকারুন্নেসা নুন স্কুল কলেজ থেকে জয়েন করেছে। ফয়সাল রহমান জয়েন করেছে আমাদের সাথে। আচ্ছা, আর কে কে জয়েন করেছে? মাহিন জয়েন করেছে, নাজিম সুলতানা, সাজ্জাদ নারায়ণগঞ্জ থেকে, ফাইজা চিটাগং থেকে, শিহাব হোসেন চাটমোহর সরকারি কলেজ চাটমোহর পাবনা থেকে, মাহফুজ আহমেদ জয় গোপালগঞ্জ থেকে, জান্নাতুল ফেরদৌস জ্যোতি কুষ্টিয়া থেকে। ওকে, আর বাকিরা তোমরা কোথা থেকে জয়েন করেছো একটু জানিয়ে দেবে, এবং তোমরা কমেন্ট সেকশনে আমাদের অ্যাডমিশন কোর্সের বি ইউনিট অ্যাডমিশন কোর্সের একটি ফর্ম বা লিঙ্ক পেয়ে যাবে। সেই লিঙ্কে প্রবেশ করে কিন্তু তোমরা আমাদের 10 মিনিট স্কুলের এই অ্যাডমিশন কোর্সটিতে ভর্তি হয়ে যেতে পারো। সাদমান রংপুর থেকে জয়েন করেছে, বগুড়া থেকে রোকাইয়া, আফরিন আখি বরিশাল থেকে, ফাইরুজ কাজীপাড়া মনসুর আলী কলেজ থেকে, মালিয়া আফরোজ ঢাকা থেকে, মাথুরাপাড়া বিকে উচ্চ বিদ্যালয়, সাব্বির হুসাইন গাজীপুর ক্যান্টনমেন্ট কলেজ থেকে, জিয়ন তাফিয়া শেখ পাভেল আহমেদ ময়মনসিংহ বালুকা থেকে, মেঘনা শিল্প নগরী স্কুল অ্যান্ড কলেজ, নামটা চলে গেল, সালমা আক্তার সাবিনা। আচ্ছা, তোমরা একটু জানিয়ে দিও আমার সাউন্ড ঠিকঠাক আছে কিনা। একজন একটু কমপ্লেন করেছে সাউন্ড নাকি আসতে, তোমরা একটু জানিয়ে নিও, এমনও হতে পারে তার প্রবলেম। তোমরা একটা বিষয় শুরুতে লক্ষ্য করো, আমি বেশ কিছু কলেজের নাম বলেছি। খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট কলেজ, সুগতি চাকমা, বেশ কিছু কলেজের নাম বলেছি, যে কলেজগুলো কিন্তু পুরো বাংলাদেশে বিখ্যাত, রাইট? আমি একদম নাম বলিনি, তোমরা নাম বলছি না, কিন্তু তোমরা কিন্তু কিছুক্ষণ আগে যে কলেজগুলোর নাম শুনেছ সেই নামগুলো থেকে ধারণা করে নিতে পারো। আবার বেশ কিছু কলেজের নাম বলেছি যে কলেজগুলো হয়তো খুব একটা নোন না বা আমরা শুনিনি ওরকমভাবে, কিন্তু তুমি যখন একটা বিশ্ববিদ্যালয়ে যাবে কিংবা একটা বিশ্ববিদ্যালয়ের জন্য পড়াশোনা করবে, যখন ইন্টারঅ্যাক্ট করবে, তখন কে কোন কলেজ থেকে পড়াশোনা করেছো এগুলো কোনো অ্যাডমিশন টেস্টেই কেউ দেখে না। তুমি খুবই আননোন
অজপাড়াগার একটি কলেজ থেকে পড়াশোনা করতে পারো, তুমি ঢাকা শহরের বিখ্যাত আরেকটি কলেজ থেকেও পড়াশোনা করতে পারো। অ্যাডমিশন কোর্সে শুধুমাত্র যাচাই হবে অ্যাডমিশন টেস্টটা তুমি কেমন দিয়েছো, কতটুকু জানো, আর ইউ ফিট ফর দ্য ইউনিভার্সিটি, যে ইউনিভার্সিটিতে তুমি ভর্তি পরীক্ষা দিচ্ছ। তো এখন থেকেই আমাদের একটু মনোযোগী হতে হবে পড়াশোনা নিয়ে, এখন থেকে একটু মাথায় রাখতে হবে আমরা কি নিয়ে পড়াশোনা করছি। আচ্ছা, কেউ কেউ বলছে সাউন্ডের প্রবলেম, টেকনিক্যাল টিমকে আমি একটু অনুরোধ করব সাউন্ডের প্রবলেম আছে কিনা সেটি একটু নোটিফাই করতে আমাকে, এবং যারা বলছো সাউন্ডের প্রবলেম তারা একটু কাইন্ডলি আরেকবার নিজেরা মানে রিকানেক্ট করে দেখো তোমাদের ইন্টারনেট কানেকশন। তো ওকে, আমরা আজকের পড়াশোনা শুরু করি। আজকেরটা কিন্তু ডিউ রিয়ালিটি চেক। আমি আরেকবার আমার পরিচয় দিই, আমার নাম হচ্ছে সিমেন্স, আমি পড়াশোনা করেছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে। তো দেখো, ঢাকা বিশ্ববিদ্যালয় কলা আইন সামাজিক বিজ্ঞান ইউনিট, এই ইউনিটটার সাথে রাজশাহী বিশ্ববিদ্যালয়, চিটাগং বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর অনেকগুলো বিশ্ববিদ্যালয়ে যে প্রশ্নের প্যাটার্ন রয়েছে সে প্যাটার্নগুলোর সাথে কিন্তু মিল থাকে। তো এই একটা ইউনিটের প্রিপারেশন নিলে আমরা মোটামুটি অনেকগুলো ইউনিটের প্রশ্ন কিংবা প্যাটার্ন সম্পর্কে আলোচনা করতে পারবো। হ্যাঁ, যারা বলছো একটু সাউন্ডে প্রবলেম তারা একটু রিকানেক্ট করো, কেননা এই যে যেমন ভট্টাচার্য, আমি পুরো নামটা দেখিনি, তারেক, ও বলছে সাউন্ডে প্রবলেম নেই, তো বাকিরা একটু রিকানেক্ট করো। হ্যাঁ, তো আমরা প্রথমেই একটা প্রশ্ন নিয়ে আলোচনা করব, সে প্রশ্নগুলোর ডিটেল সম্পর্কে জানবো এবং তোমরা দেখতে পারবে যে কি ধরনের প্রশ্ন আসে আসলে। তো প্রথম প্রশ্নটি হচ্ছে সেপ্টেম্বর অন যশোর রোড, এই কবিতাটি কে লিখেছেন? এটি খুবই বিখ্যাত একটি কবিতা। এই কবিতাটি মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে একজন কবি, বিদেশি কবি, বাংলাদেশে পশ্চিমবঙ্গে আসেন, সেখান থেকে যশোর কাছে এবং সেই এলাকাটি পরিদর্শনে গিয়ে যুদ্ধের ভয়াবহতা দেখে তিনি তার কবিতাটিকে তার খাতায় বা তিনি লিপিবদ্ধ করেন। তো তোমরা একটু জানাও আমাকে, বব ডিলান, এখানে ডিলান হবে অ্যাকচুয়ালি, বব ডিলান, অ্যালেন গিন্সবার্গ, জর্জ হ্যারিসন এবং বিক্রম শেঠ, দ্য সেপ্টেম্বর অন দ্য যশোর রোড। এই কবিতাতে যশোর বানান কিন্তু অনেকটা এমন, এটি একটু মাথায় রাখবে তোমরা, সেপ্টেম্বর অন দ্য যশোর রোড। অনেকেই সঠিক উত্তর দিচ্ছ, শ্রাবণী রয়, আফরিন আখি, ফাজিয়া তাবাসুম, লাবিবা, ভেরি গুড ভেরি গুড, তোমরা তো অলরেডি অনেক প্রিপেয়ার্ড, আমার খুবই ভালো লাগলো, প্রথম বলে একদম ছক্কা। সাব্বির হোসেন, অন্তু রয়, ওকে, অ্যালেন গিন্সবার্গ। শোনো, আমরা তো সঠিক উত্তরগুলো দেখব, পাশাপাশি আমরা বেশ কিছু এক্সট্রা তথ্য দিব, সে তথ্যগুলোও কিন্তু তোমরা লিপিবদ্ধ করবে তোমাদের খাতায়। তোমরা বলেছ অ্যালেন গিন্সবার্গ, সঠিক উত্তর অ্যালেন গিন্সবার্গ। অ্যালেন গিন্সবার্গ হচ্ছে একজন মার্কিন নাগরিক, হ্যাঁ, মার্কিন কবি, সাহিত্যিক, অ্যাক্টিভিস্টও আমরা বলতে পারি। তিনি বিভিন্ন ধরনের সামাজিক আন্দোলনগুলো করেছে এবং 1999 সালে বাংলাদেশের বিখ্যাত পরিচালক তারেক মাসুদ, তার একটি চলচ্চিত্রটির নাম হচ্ছে মুক্তির কথা। হ্যাঁ, মুক্তির কথা, এগুলো কিন্তু লিখে ফেলবে। দেখো, একটা সলভ করতে গিয়ে আমরা কতগুলো নৈমিত্তিক সম্পর্কে আইডিয়া নিচ্ছি। কেমন? মুক্তির কথা কবিতায় এই যে সেপ্টেম্বর অন দ্য যশোর রোডের একটি বঙ্গানুবাদ করে সেই কবিতাটি ব্যবহার করেন এবং এখানে বঙ্গানুবাদ করেন মৌসুমী ভৌমিক। তোমরা কি মৌসুমী ভৌমিকের সাথে পরিচিত? মৌসুমী ভৌমিকের সাথে কি তোমরা পরিচিত? তার বিখ্যাত একটা গান কিন্তু রয়েছে, আমি শুনেছি সেদিন তুমি। তো সেই মৌসুমী ভৌমিকই কিন্তু এই বঙ্গানুবাদটি করেন। এছাড়া জর্জ হ্যারিসনের কথা জানি, জর্জ হ্যারিসন কনসার্ট ফর বাংলাদেশ আয়োজন করেছিলেন
এবং সেখান থেকে বেশ অর্থ সাহায্য বাংলাদেশের সাধারণ মানুষের কাছে পাঠানো হয়। বব ডিলান, বিখ্যাত সুরকার বব ডিলান আমার খুবই পছন্দের সুরকার এবং গীতিকার, গায়ক, খুবই পছন্দের একজন মানুষ। তো বব ডিলান কিন্তু 2016 সম্ভবত সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন তার গীতিনাট্য রচনার জন্য। তো ওকে, এটা সম্পর্কে ক্লিয়ার, তোমরা অলরেডি অনেকেই জেনেছো যে অ্যালেন গিন্সবার্গ এটির তুলনা করে। তোমরা কি এই তথ্যগুলো তুলেছো? একটু কমেন্ট সেকশনে জানিয়ে দাও এই তথ্যগুলো তুলেছো কিনা তোমরা, যে তারেক মাসুদ তার মুক্তির কথা চলচ্চিত্রে এটির বঙ্গানুবাদ ব্যবহার করেন এবং বঙ্গানুবাদটি করেন মৌসুমী ভৌমিক এবং মার্কিন কবি। কিন্তু আরেকটা তথ্য আমি এখানে দিয়ে রাখি, এই সেপ্টেম্বর অন দ্য যশোর রোড, দ্য ফল অফ আমেরিকা, দ্য ফল অফ আমেরিকা রচনা কিন্তু লিপিবদ্ধ হয়, দ্য ফল অফ আমেরিকা। ওকে, আই হোপ তোমরা তুলেছো, রাইট? ওকে, আমার একটু ঠান্ডা লাগছে তো একটু নাক ঠাক টানলে তোমরা বিরক্ত বোধ করো না, কেমন? এরপর আমরা একটু দেখি বাংলাদেশ ডেল্টা প্ল্যান 2100 প্রণয়নে কারিগরি সহায়তা প্রদানকারী দেশ কোনটি? কারিগরি সহায়তা প্রদানকারী দেশ কোনটি? অপশন এ যুক্তরাজ্য, চীন, জার্মানি, নেদারল্যান্ডস। ওকে, অনেকে বলেছো তুলেছো, তালহা জুবাইর বলেছে তুলেছে, আবির বলেছে, আবির স্মার্ট স্ক্রিনশট নিয়েছে, কিন্তু স্ক্রিনশট নিলে পরবর্তীতে কিন্তু তোলা হয় না আবির, আমার এক্সপিরিয়েন্স যতটুকু বলে। রোকেয়া আক্তার জয়েন করেছে আমাদের সাথে, ভেরি গুড। ওকে, সি বলছে অনেকে নেদারল্যান্ড। দেখো বাংলাদেশ ডেল্টা প্ল্যান, আমরা জানি বাংলাদেশের অনেক ভূমি আসলে ডেল্টাইক প্লেন, অর্থাৎ বদ্বীপ বলা যায় এটিকে, হ্যাঁ বদ্বীপ। বদ্বীপ কিভাবে গঠিত হয়? ধরো একটা নদী যখন পাহাড় থেকে নেমে আসে এবং সমুদ্রে পড়ে, তখন এই নদীটির গতি আসলে স্লো হয়ে যায়, শক্তি কমে যায়, যার ফলে যে পলি সে বহন করে নিয়ে আসে সেগুলো আস্তে আস্তে জমা হয়। হ্যাঁ, বাংলাদেশের দক্ষিণাঞ্চলেও সেম একটি ঘটনা ঘটে। তো বাংলাদেশের ভূমিরূপের উপর ভিত্তি করে এই প্ল্যানটার নাম দেওয়া হয়েছে ডেল্টা প্ল্যান। তো আমাদের এমন একটা দেশ দরকার যারা কিনা ডেল্টাইক প্লেন সম্পর্কে জানে, কিংবা তাদের যে জিওগ্রাফি বা ফিজিওগ্রাফি সেটা ডেল্টাইক প্লেন, এবং তারা ওয়াটার ইঞ্জিনিয়ারিংয়ে খুব ভালো। তার মানে বুঝতে পারছো উত্তর কি হবে? উত্তরটা হবে কিন্তু নেদারল্যান্ড। তার মানে আমরা কিন্তু এই প্রশ্নের সাথে এটাও জেনে নিলাম যে নেদারল্যান্ড কিন্তু একটা অনেকটাই বদ্বীপ, একটা বদ্বীপ বাংলাদেশের মতোই। ওকে, আচ্ছা, এবার একটু চলো আমরা 3 নাম্বার প্রশ্নটা দেখি। তার মানে এই দুইটা প্রশ্ন থেকে আমরা একটা জিনিস জানলাম যে মুক্তিযুদ্ধ ভিত্তিক সাধারণ জ্ঞান আমরা বেশিরভাগ ইউনিভার্সিটিগুলোতে পেয়ে থাকি, আবার সাম্প্রতিক যে সকল প্ল্যান, যেটা বর্তমানে ইন্টারিম গভর্নমেন্ট রয়েছে, বা সাম্প্রতিক যে সকল ন্যাশনাল প্ল্যান একটা দেশ গ্রহণ করে, সে প্ল্যানগুলোও কিন্তু ভর্তি পরীক্ষায় এসে থাকে, রাইট? এবার আমরা একটু দেখি বাংলাদেশের মুক্তিযুদ্ধের পটভূমিতে নির্মিত ধীরে বহে মেঘনা, ধীরে বহে মেঘনা চলচ্চিত্রের পরিচালককে, ধীরে বহে মেঘনা চলচ্চিত্রের পরিচালককে, এটা একটু আমাকে জানিয়ে দাও। 3 এ আলমগীর কবির, নাদিয়া হুসাইন, লাবিবা আল শাহরিয়ার, আফসিন, ফাইজা, মিতু, সুমন, বাঁধন, রোকেয়া আক্তার। ওকে, ভেরি গুড। অপশন এ মাইমুনা, নাদিয়া হুসাইন, জান্নাতুল লাইমা, মুত্তাসির হোসাইন, নাদিয়া হুসাইন, ভেরি গুড। সঠিক উত্তর আলমগীর কবির। তোমরা একটু লিখে নাও। এই চলচ্চিত্রটি মুক্তি পায় 1973 সালে এবং এর প্রাথমিক যে ধারণা, এই চলচ্চিত্রের যে প্রাথমিক ধারণা, এটি আসলে জহির রায়হানের মস্তিষ্ক প্রসূত। কে? বাংলাদেশের বিখ্যাত চলচ্চিত্রকার জহির রায়হান। আরেকটি ইম্পর্টেন্ট জিনিস হলো এটি ভারত বাংলাদেশ যৌথ প্রযোজনা দ্বারা তৈরি। তাহলে এটা প্রাথমিক যে ধারণাটি সেটি ছিল জহির রায়হানের, এবং এটা ভারত বাংলাদেশ যৌথ প্রযোজনা দ্বারা তৈরি।
তো আলমগীর কবির এটা পরিচালক। তোমাদের কাছে আমি একটু রিকোয়েস্ট করব, একটা তোমরা প্রায় 250-র উপর স্টুডেন্ট এই লাইভটি দেখছো, হ্যাঁ, তোমরা একটু কাইন্ডলি একটা ক্লিকের ব্যাপার, লাইভটা তোমাদের টাইমলাইন থেকে শেয়ার করে দাও। বর্তমানে মাত্র 21টা শেয়ার আছে, আমি যেন এই কিছুক্ষণের মধ্যে 100 শেয়ার দেখতে পারি, কেমন? আর তোমাদের যে আমি এক্সট্রা তথ্যগুলো দিচ্ছি প্রতিটা কোশ্চেনের সাথে, সেই কোশ্চেনগুলো খাতায় কিন্তু নোট করবে। তো একটু তোমরা তোমাদের টাইমলাইন থেকে শেয়ার করে দাও যাতে আরও স্টুডেন্ট এই লাইভটি দেখতে পারে। ওকে, একটু তোমরা শেয়ার করে দাও। তো 3 নম্বর প্রশ্নটা, শ্রাবণী রয়, মুনতাসির হোসেন, ইশরাত জাহান, ভেরি গুড, ভেরি গুড। ওকে, এরপর আমরা একটু যদি দেখি 1971 সালে মুক্তিযুদ্ধের সময় জাতিসংঘের কোন দেশ বাংলাদেশের পক্ষে ভেটো প্রদান করেছিল? জাতিসংঘের কোন দেশ? মাত্র একজন শেয়ার করেছে, 22টা শেয়ার হয়েছে, বাকিরা একটু কাইন্ডলি শেয়ার করে দিবে, কেমন, যাতে তোমাদের বাকি বন্ধুরাও দেখতে পারে। তোমরা একটু বাকিরাও শেয়ার করে দিবে। এই প্রশ্নটার উত্তর একটু দাও। 4 নাম্বার প্রশ্ন, মুক্তিযুদ্ধের সময় জাতিসংঘের কোন দেশ বাংলাদেশের পক্ষে ভেটো প্রদান করে? ডি, অনেকেই বলছি ইউনিয়ন সোভিয়েত সোশ্যালিস্ট রিপাবলিক, তখন মানে বর্তমান রাশিয়া, তারা মূলত ভেটো প্রদান করে। আমি এখান থেকে আরো বেশ কিছু প্রশ্ন তোমাদের কাছে রাখতে চাই। ভেটো শব্দের অর্থ কি এটা একটু আমাকে জানাও। ভেটো শব্দের অর্থ কি? তারপরে কত নম্বর অনুচ্ছেদে, জাতিসংঘের কত নং অনুচ্ছেদে ভেটো দেওয়ার কথা বলা হয়েছে? কারা ভেটো দিতে পারে? আমি এই 3টা প্রশ্ন তোমাদের কাছে জানতে চাই, একটু জানাবা। তোমরা একটু লাইভটা শেয়ার করে দিবে, আশা করছি লাইভটা শেয়ার করে দিবে যাতে তোমাদের বাকি বন্ধুরাও ক্লাসটি করতে পারে। ওকে, এটা একটু আমাকে জানাও। ডি, আমি তো দেখেছি উত্তর অনেকেই বলেছে ডি, কিন্তু আমাকে একটু জানাও ভেটো শব্দের অর্থ কি? জাতিসংঘের কত নং অনুচ্ছেদে ভেটো দেওয়ার রাইটের কথা বলা হয়েছে? তালহা জুবাইর বলছে আমি জানি না, সুলতান মাহমুদ তারেক বলছে আমি জানি না, মানি না, সাদিকা আহমেদ অর্নি বলছে ভেটো শব্দের অর্থ আমি মানি না। ভেরি গুড, ভেটো শব্দের অর্থ আমি মানি না, এইটা ডান, আমি মানি না। জাতিসংঘের কত নং অনুচ্ছেদে ভেটো রাইটের কথা বলা হয়েছে? জাতিসংঘের কত নং অনুচ্ছেদে? হ্যাঁ, ভেটো শব্দের অর্থ আমি মানি না। না, ভেটো শব্দের অর্থ আমি মানি না, কোন একটা বিষয় সম্পর্কে ডিসঅ্যাগ্রি করা। ওকে, 5টি দেশ পারে, ভেরি গুড, আমি মানি না এবং 5টি দেশ পারে। 5টি দেশ কারা? 5টি দেশ হচ্ছে ইউএসএ, ইউকে, ফ্রান্স, রাশিয়া, চায়না। এই 5টি দেশ হচ্ছে ভেটো দিতে পারে। ওকে, কত নং অনুচ্ছেদে ভেটোর কথা বলা হয়েছে একটু আমাকে জানাবে। কত নং অনুচ্ছেদে ভেটোর কথা বলা হয়েছে? না জানলেও আমি বলে দিচ্ছি, ভেটো হচ্ছে জাতিসংঘের 27 নং অনুচ্ছেদে ভেটো সম্পর্কে বলা হয়েছে। জাতিসংঘের 27 নং অনুচ্ছেদে ভেটো সম্পর্কে বলা হয়েছে। ওকে, ক্লিয়ার। জাতিসংঘের সদস্যরা ভেটো দিতে পারে না, নওশিন। জাতিসংঘের এই 5টা দেশের রাইট রয়েছে, তারা শুধুমাত্র ভেটো দিতে পারে। ওকে, এর পরের প্রশ্নে আমরা একটু চলে যাই, যে বাংলাদেশের মুক্তিযুদ্ধে অংশগ্রহণের জন্য নিচের কোন বিদেশি বীর প্রতীক খেতাব লাভ করেছে? নিচের কোন বিদেশি বীর প্রতীক খেতাব লাভ করেছে? স্থায়ী পরিষদের 5টি, ইয়ে সুমন খান, ভেরি গুড, সুমন খান কিন্তু সুন্দর করে বলেছে স্থায়ী পরিষদের 5টি দেশ কিন্তু ভেটো দিতে পারে। তো এইটা একটু বলো, মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী কোন দেশ, কোন বিদেশি বীর প্রতীক খেতাব লাভ করে? মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী কোন বিদেশি বীর প্রতীক খেতাব লাভ করে?
মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী কোন বিদেশি বীর প্রতীক খেতাব লাভ করে? একটু জানাবে আমাকে। 5 এ WAS ওডারল্যান্ড। সঠিক উত্তর দেখি একটু, WAS ওডারল্যান্ড, ভেরি গুড। এইটা কততম খেতাব? এই যে বীর প্রতীক, এটা কততম খেতাব, র্যাঙ্কের ভিত্তিতে কততম খেতাব, আর কোন দেশের নাগরিক? কোন দেশের নাগরিক, এই দুইটা একটু জানাও। এটা কততম খেতাব এবং WS ওডারল্যান্ড কোন দেশের নাগরিক? মুত্তাসার হোসাইন, নিশাত তাসনিম, রুহি, কামরুল সরকার আদনান, সোহাইল আহমেদ, ভেরি গুড। মনোয়ারা বেগম, খাইরুল হাসান, রোকেয়া আক্তার, ফেরদৌসি আক্তার, ফয়সাল রহমান, ভেরি গুড। তাহমিনা আক্তার, ভেরি গুড। আমাকে একটু জানাও যে এই বীর প্রতীক এটা কততম মানে খেতাব বাংলাদেশের, এবং WSA ওডারল্যান্ড কোন দেশের নাগরিক, এই দুইটা সম্পর্কে আমাকে একটু জানাও। কোন দেশের নাগরিক? তালহা জুবায়ের, ভেরি গুড। তালহা জুবায়ের, ওকে। সোহেল আহমেদ, ওকে। কততম খেতাব এটা? এটা চতুর্থ খেতাব, হ্যাঁ, চতুর্থ খেতাব। আর নাগরিকত্ব কোথাকার? তিনি একজন অস্ট্রেলিয়ান সিটিজেন, যদিও ওনার জন্ম নেদারল্যান্ডে, কিন্তু তিনি একজন অস্ট্রেলিয়ান সিটিজেন। ওকে, অস্ট্রেলিয়ান নাগরিক। ওকে, অনিক, সুলতান মাহমুদ তারেক, সুমন খান, ভেরি গুড। এই কয়জন কিন্তু বেশ অ্যাক্টিভ। সিনথিয়া রহমান মার্কিন নাগরিক না, বরং আমরা অ্যালেন গিন্সবার্গের কথা যখন বলেছি তিনি একজন মার্কিন নাগরিক ছিলেন। ওকে, ক্লিয়ার তো তোমাদের কাছে? এরপর আমরা একটু দেখি, নিচে উল্লেখিত কোন বিভাগের সাথে ভারতের কোনো সীমান্ত নেই? আমি যদি বাংলাদেশের ম্যাপটা আঁকি, বাংলাদেশের ম্যাপটা যদি আঁকি আমি, তাহলে এখানে দেখতে পারবো যে এই অংশটা আমরা জানি রংপুর বিভাগ, রাজশাহী বিভাগ, খুলনা বিভাগ, সিলেট বিভাগ, ময়মনসিংহ বিভাগ, চট্টগ্রাম বিভাগ, আর মাঝখানে ধরো ঢাকা বিভাগ। তো এইখান থেকে মানচিত্রটা কেমন হয়েছে আমার আঁকা? খুব একটা ভালো হয় নাই জানি, তবে একটু জানাইও মানচিত্রটা কেমন আঁকা হয়েছে। তো এইটা হচ্ছে রংপুর বিভাগ, হ্যাঁ, এটা হচ্ছে রাজশাহী, এটা হচ্ছে খুলনা, এটা হচ্ছে ময়মনসিংহ, সিলেট, চিটাগাং, বরিশাল। তো তোমরা একটু দেখো, এই রংপুর বিভাগ কিন্তু ইন্ডিয়ার সাথে কানেক্টেড, রাজশাহী বিভাগও ইন্ডিয়ার সাথে কানেক্টেড, সীমান্তে লাগোয়াবর্তী। ময়মনসিংহ, সিলেট, চিটাগং, খুলনা, আর মাঝখানে এটা তো ঢাকা। তো এইখানে যেহেতু ঢাকা বিভাগের নাম নাই, শুধুমাত্র বরিশাল বিভাগটাকে আমরা দেখছি, যাদের সাথে ভারতের কোনো সীমান্ত নেই। হ্যাঁ, বরিশাল বিভাগকে দেখছি, ভারতের সীমান্ত নেই। অনেক ধন্যবাদ সোহেল, অনেক ধন্যবাদ তোমাদের, থ্যাংক ইউ। বরিশাল বিভাগ, মেহেদি, সঠিক উত্তর হচ্ছে বরিশাল বিভাগের সাথে ভারতের কোনো সীমান্ত নেই। আরেকটা যদি ওকে, থ্যাংক ইউ। ABCD, ওর নামটা আমি পড়তে পারছি না, ওর আসল নামটা জানিয়ে দিও। তো দেখো, বরিশাল বিভাগ যদি থাকে তো ভালো, ঢাকা বিভাগ থাকলে কিন্তু তখন আবার ঢাকা বিভাগ দাগাইও, মানে তখন আর বরিশাল থাকবে না। তো ওইটা একটু অপশনটা বুঝে দাগাবা, কেমন? এরপর আমরা একটু যদি দেখি, বরিশাল বিভাগ সঠিক উত্তর। নিচে উল্লেখিত বাংলাদেশ সরকারের কোন মডেলটি জাতিসংঘ স্বীকৃতি দিয়েছে? এইটা একটু আমাকে জানাবা। সিনথিয়া রহমান বলছে নাইস অ্যান্ড অ্যাট্রাকটিভ। ওকে, থ্যাংক ইউ মিস প্রেসিডেন্ট। ওকে, মনোয়ারা বেগম, ও নাফিস মাতুব্বর, আচ্ছা, নওশিন আতিয়া, বরিশাল, ইয়াস। এইটা একটু আমাকে জানো। 7 বি সাহিত্যা ভট্টাচার্য সম্ভবত নাম। শ্রাবণী রয় বলছে 7 বি। এটা
জনগণের দোরগোড়ায় স্বাস্থ্য সেবা পৌঁছানোর জন্য ছিল, জনগণের কাছে স্বাস্থ্য সেবা সংক্রান্ত একটা প্রজেক্ট ছিল। ওকে, 8 নাম্বার, নিচের কোন ব্যক্তি বাংলাদেশ সংবিধান প্রণয়ন কমিটির সদস্য ছিলেন? নিচের কোন ব্যক্তি বাংলাদেশের সংবিধান প্রণয়ন কমিটির সদস্য ছিলেন? আচ্ছা, ওকে, 10টা যাক, তারপর আমি তোমাদের আস্ক করছি। ওকে, তাহলে 8 নাম্বার প্রশ্নটা একটু আমরা দেখি। নাদিয়া সুলতান অনি, নাজমিন সুলতানা, আদ্রিতা, সিনথিয়া, শ্রাবণী রয়, তাসমিয়া রহমান, অন্তু অনি। ওকে, 7-এর বি তোফায়েল আহমেদের নাম বলছে। জান্নাতুল, সরি 8-এর বি জান্নাতুল ফেরদৌস, 8-এর এ বলেছে, রাব্বি বলেছে এ। ওকে, ইশরাত জাহান বলেছে এ আর বির মধ্যে কিন্তু একটা মারামারি। হ্যাঁ, এ আর বির মধ্যে একটা মারামারি, কিন্তু মোহাম্মদ আব্দুল হামিদ তো প্রেসিডেন্ট ছিল, জিল্লুর রহমানও প্রেসিডেন্ট ছিল, তোফায়েল আহমেদ ছাত্র নেতা ছিল, ছাত্রলীগের সভাপতি ছিল, রাজিয়া বানু তিনি সংবিধান প্রণয়ন কমিটির সদস্য ছিলেন এবং একমাত্র নারী সদস্য। এইটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, এরকমও আসতে পারে, সংবিধান সংশোধন কমিটির একমাত্র নারী সদস্য কে ছিলেন? এবং বিরোধী দলীয় নেতা ছিলেন সুরঞ্জিত সেনগুপ্ত। সুরঞ্জিত সেনগুপ্ত। আর সংবিধান প্রণয়নটি হয়েছে কামাল হোসেনের নেতৃত্বে। কামাল হোসেনের নেতৃত্বে, হ্যাঁ, সংবিধান প্রণয়ন হয়েছে। তো 3টা নাম বললাম, রাজিয়া বানু, সুরঞ্জিত সেনগুপ্ত, কামাল হোসেনের নেতৃত্বে এই সংবিধান প্রণয়নটি হয়েছে, যাতে তোমরা 3টে আইডিয়া রাখতে পারো। 9 নম্বর প্রশ্নটা আমরা একটু দেখি। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3য় টার্মিনালের স্থপতিকে? খুবই রিসেন্ট কোশ্চেন। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3য় টার্মিনালের আর্কিটেক্টকে একটু আমাকে জানাবে। সুলতান মাহমুদ তারেক বলেছে সিভিক্সের পড়া। তারপর দেখি বাকিরা। একটু জানাও, বাকিরা একটু জানাও। ওকে, রেয়াজ ইসলাম বলেছে 9-এর এ, তারেক বলেছে 9-এর এ, সোহেল আহমেদ বলেছে 9-এর এ, বোরহানি, বাহারিন। ওকে, দেখো এখন তোমরা আমাকে একটু জানাও, এই যে রোহানি বাহারিন ইনি কোন দেশের নাগরিক? কোন দেশের নাগরিক? এর সাথে আমি একটু জানিয়ে রাখি, সিঙ্গাপুরের যে চাঙ্গি এয়ারপোর্ট, সেই চাঙ্গি এয়ারপোর্টেরও কিন্তু স্থাপনার সাথে বা মূল নকশার সাথে কিন্তু রোহানি বাহারিন জড়িত ছিল। ওকে, 9-এর ক তোমরা ঠিক করেছো, ভেরি গুড। বাংলাদেশের 21তম জিওগ্রাফিক্যাল ইন্ডিকেটর বা জিআই পণ্য কি? জিআই পণ্যের ক্ষেত্রে একটা জিনিস জানা খুবই ইম্পর্টেন্ট, যে জিআই পণ্য কিন্তু মাঝে মাঝেই সংযুক্ত হয়, যার জন্য এর আপডেটেড ভার্সনটা জানা লাগবে। এটা যেহেতু বিশ্ববিদ্যালয়ে এসেছিল, তার জন্য এখানে হয়তো 21তমর কথা আছে, বর্তমানে সম্ভবত 31তম জিআই পণ্য লিস্টেড হয়েছে, 31তম, এবং এটা সম্ভবত জামালপুরের নকশিকাঁথা, জামালপুর নকশিকাঁথা। তো যখনই যে জিআই পণ্যটা অ্যাড হবে, সিঙ্গাপুর, তাফিয়া, ভেরি গুড, যখনই যে জিআই পণ্যটা অ্যাড হবে, সেই জিআই পণ্যটা তোমরা কিন্তু খাতায় লিপিবদ্ধ করে রাখবে। তাহলে সঠিক উত্তর এই ক্ষেত্রে হচ্ছে বাংলাদেশের ব্ল্যাক বেঙ্গল ছাগল। ওকে, তোমরা একটু লাইভটা শেয়ার করে দিও, বন্ধুদের জানাইও। জিআই এর পুনরূপ হচ্ছে জিওগ্রাফিক্যাল ইন্ডিকেটর, শায়লা জানিও। এবং তোমরা দেখো এতক্ষণ আমরা কিভাবে পড়েছি, একটা প্রশ্ন নিয়েছি,
শুধুমাত্র সেই প্রশ্নটা কিন্তু আমরা সলভ করিনি, আমরা কি সলভ করেছি যে ওই প্রশ্নের সাথে সমসাময়িক অনেকগুলো তথ্য কিন্তু অ্যাড করেছে আমাদের সলভে, এবং সেই তথ্যগুলো সম্পর্কে জেনেছি। ইভেন যে বাকি অপশনগুলো রয়েছে সেই অপশনগুলা কি কোন সাধারণ জ্ঞানের সাথে রিলেটেড, কেন সেগুলো হলো না সে সম্পর্কেও কিন্তু আমরা জানছি। তোমরা আমাকে একটু কমেন্ট সেকশনে জানিও তোমাদের ক্লাস কেমন লাগছে, ক্লাস কি ভালো লাগছে কিনা, এবং তোমরা পড়ানোর স্টাইলটা অ্যাডপ্ট করতে পারছো কিনা একটু জানিও আমাকে। 11 নম্বর, নিচের উল্লেখিত কোন বইটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রচনা করেননি, এটা একটু জানিয়ে দিও। মুক্তিযুদ্ধ তো খুবই কনস্ট্যান্ট বিষয়, তাই না? বঙ্গবন্ধু, শেখ হাসিনা বা আওয়ামী লীগ, এই নামগুলোর সাথে মুক্তিযুদ্ধকে একদম সরাসরি মার্চ করে ফেলানো ভুল। মুক্তিযুদ্ধ একদম গণমানুষের আন্দোলন, গণমানুষের যুদ্ধ। তো এই জিনিসটা আমাদের সবসময় কনস্ট্যান্ট থাকবে, এবং আই হোপ মুক্তিযুদ্ধ থেকে অনেক ইম্পর্টেন্ট আসপেক্ট আছে, এটা আমাদের অস্তিত্ব, এটা আমাদের একটা প্ল্যাটফর্ম। তো অনেক কোশ্চেনই আসবে। যারা ভাবছো যে 5ই আগস্টের পালা বদলের পদ বলে ফলে মুক্তিযুদ্ধ থেকে কোশ্চেন আসবে না, এটা একটু ভুল ভাবছি। হয়তো প্রোপাগান্ডা রিলেটেড কোনো কোশ্চেন, কিংবা যে কোশ্চেনগুলো খুবই বহুল চর্চিত হয়েছে গত 15 বছরে, সেই কোশ্চেনগুলো নাও আসতে পারে, তাই না? ওকে, তো এইখানে আমরা দেখতে পারি কারাগারের চিঠি এটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রচনা নয়। এর পরবর্তীতে দেখি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের দৈর্ঘ্য কত, এটা যদি সরাসরি আমরা দেখে নেই 3.32 কিলোমিটার। হ্যাঁ, ওকে, 3.32 কিলোমিটার। 13 নাম্বারটা দেখি, এটা একটি ইম্পর্টেন্ট কোশ্চেন। স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক কে ছিলেন? একজনের কথা আমরা জানি যিনি বাফুফের বর্তমান প্রেসিডেন্ট, তার নাম হচ্ছে কাজী সালাউদ্দিন। তোমরা যারা ফুটবল দেখে থাকো তোমরা জানো কাজী সালাউদ্দিনকে নিয়ে কত ধরনের আলোচনা সমালোচনা রয়েছে। পরের অপশনটি জাকারিয়া পিন্টু, তৃতীয় অপশনটি সাইদুর রহমান প্যাটেল। সাইদুর রহমান প্যাটেল আঙ্কেলকে দেখার সৌভাগ্য আমার হয়েছিল, কারণ ওনার বাসা আমার বাসা ওনার এলাকায়, এভাবে বলা উচিত। অমলেশ সেন। তো এই উত্তরটি হচ্ছে 13 বি, অনেকে বলছে সি, রিয়াজ বলছে সি, সোহেল আহমেদ বলছে বি। ইয়েস, সঠিক উত্তরটি হচ্ছে জাকারিয়া পিন্টু। এবং আফটার 1971 স্বাধীন বাংলাদেশের যে প্রথম ফুটবল টিম, মানে বাংলাদেশ যখন স্বাধীন হয়, সে স্বাধীন বাংলাদেশের ফুটবল টিমের ক্যাপ্টেনও কিন্তু ছিলেন জাকারিয়া পিন্টু। তো জাকারিয়া পিন্টুকে আমরা শ্রদ্ধা করে স্মরণ করছি। অনেকে লিখছে যে এই যে বর্তমান যে আন্দোলন বা পালা বদল হলো, সেখান থেকে কোনো প্রশ্ন থাকবে কিনা, ময়নুল হোসেন লিখেছে, তাই না? দেখো, যে একটা দেশ যে অবস্থাতেই থাকুক না কেন, সেই দেশের সমসাময়িক সময়গুলো নিয়ে জানা কিন্তু একজন ছাত্র কিংবা একজন শিক্ষার্থীর কাজ। সমসাময়িক কি হচ্ছে দেশের মধ্যে সে সম্পর্কে ধারণা রাখা কিন্তু একজন শিক্ষার্থীর কাজ। তো সেটা যে পরিস্থিতি আসুক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আমরা একটা বড় আন্দোলন দেখেছি, তো সেখান থেকে প্রশ্ন আসা বা সেটির সাথে রিলেটেড যে কোনো প্রশ্ন আসা কিন্তু স্বাভাবিক। ওকে, 14 নাম্বার, কারা বর্গী নামে পরিচিত? খোকা ঘুমালো, পাড়া জুড়লো, বর্গী এলো দেশে, বুলবুলিতে ধান খেয়েছে, খাজনা দিব কিসে? ধান ফুরালো, গান ফুরালো, পান ফুরালো, খাজনার উপায় কি? আর কটা দিন সবুর করো, রসুন বুনেছি। তো এই কবিতাতে আমরা বর্গী শব্দটার একটা উল্লেখ পাই। বর্গী শব্দটা এসেছে বর্চি শব্দ থেকে, যে বা বর্গা দেওয়া, এটার সাথে রিলেটেড। তো তোমরা আমাকে জানাও এটা কোন অপশনটি বর্গী নামে কারা পরিচিত, কোন জাতিটির সাথে রিলেটেড? তার একজন অশ্বারোহী বাহিনী ছিল। এই অশ্বারোহী বাহিনী সাধারণত একটা দখলদারিত্বের একটা আক্রমণ করত, এবং এটা একটা বাৎসরিক ঘটনা হয়ে দাঁড়িয়েছিল যে বর্গীরা আসবে এবং আন্দোলন হবে, তাই না?
ওকে, এটা একটু আমাকে বলো, অনেকে সঠিক উত্তর দিয়েছো। মারাঠিরা বর্গী নামে পরিচিত ছিল। বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ কোনটি, এটা একটু আমাকে বলো। তোমরা কি এখানে কেউ মানে আমাদের অ্যাডমিশন কোর্সে ভর্তি হয়েছো কিনা একটু জানিও। তোমরা কমেন্ট সেকশনে একটা লিঙ্ক পেয়ে যাবে, সেই অ্যাডমিশন কোর্সটিতে কিন্তু তোমরা ভর্তি হয়ে যেতে পারবে। আজকের ক্লাসের শুরুতেই তোমাদের আমি একটা কথা বলেছি যে এই ক্লাসটা কিংবা এই যে ফেজটা আমরা যে ইউনিভার্সিটি অ্যাডমিশনের যে ফেজটা দিয়ে যাই, এই ফেজটা তোমাদের লাইফের জন্য অনেক ইম্পর্টেন্ট। ধরো তোমার সামনে বন্ধু বান্ধব কেমন হবে, তোমার সার্কেলটা কেমন হবে, তুমি কোন দিকে নিজের ক্যারিয়ারটা গঠন করবে, তোমার আজ থেকে 40 বছর পর তোমার জব লাইফ কেমন হবে, কোন দিকে তুমি থাকবা, এই সব কিছু নির্ভর করে এই অ্যাডমিশন ফেজটার উপর। এই অ্যাডমিশনের কয়েকটা মাস তোমাকে তোমার সামনের 40 থেকে 50 বছর আল্লাহ যদি বাঁচায় রাখে সেটা নির্ধারণ করে দিবে। তুমি যদি মনে করো যে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে চাও কিংবা ঢাকায় থাকতে চাও, ঢাকার কোনো বিশ্ববিদ্যালয়ে পড়তে চাও, তখন কিন্তু তোমার লাইফ কিংবা তোমার ফ্রেন্ড সার্কেল, তোমার অ্যালামনাই গ্রুপ এইটা আলাদাভাবে বড় হবে। তোমার যদি মনে হয় তুমি অন্য আরেকটা ইউনিভার্সিটিতে পড়বা, তখন তোমার অ্যালামনাই গ্রুপ বা তোমার ভিশন মিশন এগুলো আলাদা হবে। কিন্তু একটা জিনিস আমরা জানি যে আমরা যারা পাবলিক ইউনিভার্সিটিতে পড়ি আমাদের বেশিরভাগ মানুষই খুবই মধ্যবিত্ত পরিবার থেকে আসা। আমার বিশ্বাস তোমরাও বেশিরভাগ মানুষই বেশ মধ্যবিত্ত পরিবার থেকে এসেছো। তো একটা প্রাইভেট ইউনিভার্সিটিগুলো অনেক ভালো করছে দিন দিন, তাদের শিক্ষার মান যথেষ্ট ভালো হয়েছে, কিন্তু আমাদের অনেকেরই সম্ভব হবে না একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে কিন্তু সামনের 5-6টা বছর লাখ লাখ টাকা দিয়ে ভর্তি হওয়া। তো আমাদের জন্য বা আমাদের পরিবারের আর্থিক কষ্টটা যদি আমি লাঘব করতে চাই, তো সেই জন্য কিন্তু পাবলিক বিশ্ববিদ্যালয়ের একটা সিট নিশ্চিত করা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে পড়েছি। আমার হলে থাকতে প্রতি মাসে কত টাকা ভাড়া দিতে হয়েছে তোমরা কি জানো? একটু কমেন্ট করো, জানালে একটু কমেন্ট করে দেখি কত টাকা আমার ভাড়া দিতে হতে পারে একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে। ধরো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়েছি, প্রতি মাসে আমাকে হলে কত টাকা দিতে হয়েছে শুধু থাকার জন্য, বা বিদ্যুৎ বিল সব কিছু মিলায়, ওয়াটার মানে ইউটিলিটি সব কিছু মিলায় আর কি, কত টাকা বিল দিতে হয়েছে। তো মাত্র 20 টাকা বিল দিতে হয় প্রতি মাসে, মাত্র 20 টাকা বিল দিতে হয়। তো তোমরা বুঝতে পারছো কতটা ভর্তুকি দিয়ে সরকার আমাদের পড়ায়। তো তোমরা যদি অন্তত সামনের কয়টা বছর একটু নিশ্চিন্তে কাটাতে চাও কিংবা একটা ভালো সার্কেল তৈরি করতে চাও, নিজের স্বপ্নগুলোকে আরো বড়ভাবে দেখতে চাও, অ্যাকসেপ্টেন্সটা বাড়াতে চাও, তাহলে এই 6টা মাস খুব ভালো মতো পড়াশোনা করতে হবে, কেমন? তো এই জন্য কথাগুলো বলা। তোমরা ইতিমধ্যে এটা সঠিক উত্তর অনেকেই দিয়ে দিছো। বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ হচ্ছে মহেশখালী। মূলত 1556 সালে, সম্ভবত 1556 সালে 59 সালে একটা ঘূর্ণিঝড়ের কারণে চট্টগ্রাম থেকে মহেশখালী অনেকটা পৃথক হয়ে পড়ে। এরপর একটু দেখি বাংলাদেশের মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রথম ভাস্কর্যের নাম কি? এইটা একটু আমাকে জানাও। বাংলাদেশের মুক্তিযুদ্ধ ভিত্তিক কোনো ভাস্কর্যের নাম কি? এইটা একটু আমাকে জানাও। এই ভাস্কর্যটি আমরা একটু কিছু হিন্টস দিয়ে দেই। এই ভাস্কর্যটি হচ্ছে জয়দেবপুরে অবস্থিত। জয়দেবপুর হচ্ছে গাজীপুরে, জয়দেবপুরে অবস্থিত এই ভাস্কর্যটি। তো তোমরা কি এটা থেকে ধরতে পারলে এটা কোথায় অবস্থিত? আরেকটা কথা বলি, এটা যে নির্মাণ করেন বা ডিজাইন করেন আব্দুর রাজ্জাক। আব্দুর রাজ্জাক, হ্যাঁ। এবার একটু আমাকে বলো, সাদিয়া আহমেদ অর্নি, সোহেল আহমেদ, জিসান ইসলাম, রিয়াজ ইসলাম, তারেক। ওকে, সঠিক উত্তর হচ্ছে জাগ্রত চৌরঙ্গী 16 সি। পরেরটা একটু আমরা দেখি,
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্প্রতি যে পুরস্কারে ভূষিত হয়েছে, এটা যদি আমরা দেখি সার্ক লিটারেচার অ্যাওয়ার্ড, এই উপাধিতে তিনি ভূষিত হয়েছিলেন। এবার একটু বলো মাস্টার দা সূর্য সেন যে আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন, মাস্টার দা সূর্য সেন যে আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন 18 নাম্বার। এখানে বেশ কিছু আন্দোলন দেওয়া, যেমন স্বদেশী আন্দোলন, তেভাগা আন্দোলন। তেভাগা আন্দোলন একটা কৃষক বিদ্রোহ ছিল আমরা বলতে পারি, এবং স্বদেশী আন্দোলন যেটা পরবর্তীতে স্বরাজ নামক একটি প্ল্যাটফর্ম গঠন করা হয়। তো মাস্টার দা সূর্য সেন আমাদের চট্টগ্রামের গর্ব। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমার বন্ধু সজীব, আমার একদম স্কুল লাইফ থেকে বন্ধু, ওর রুম হচ্ছে, ওর অ্যালটমেন্ট হচ্ছে মাস্টার দা সূর্য সেন হলে। কিছুদিন আগে আমি গিয়েছিলাম, গিয়ে গল্প করলাম মাস্টার দা সূর্য সেন হল। তো সেটি কিন্তু বিখ্যাত যে স্বদেশী আন্দোলনের নেতা মাস্টার দা সূর্য সেনের নামে। সঠিক উত্তরটি কি? সঠিক উত্তরটি হচ্ছে স্বদেশী আন্দোলন। 19 নাম্বারটা দেখি, স্মার্ট বাংলাদেশের 4টি স্তম্ভ কি? এটাও একটু আমরা একটু দেখি। দেখো, এটা বিগত সরকারের আমলে নেওয়া একটি পরিকল্পনা ছিল। তার মানে তোমরা বুঝতে পারছো যে বর্তমানে সমসাময়িক যে পরিকল্পনাগুলো নেওয়া হবে, এই সমসাময়িক পরিকল্পনাগুলোও কিন্তু বেশ ইম্পর্টেন্ট, তাই না? ওকে, মেহরাব মেহেদি, মাইমুনা মাহারিন, সিনথিয়া রহমান, সোফিয়ার রহমান, শুভ্র, আফসিন জারা। ওকে, এটা সঠিক উত্তর। অনেকে বলছে ডি, স্মার্ট নাগরিক, স্মার্ট সরকার, স্মার্ট অর্থনীতি, স্মার্ট সমাজ, স্মার্ট বাংলাদেশ, তাই না? ওকে, এটা একটু বলো, বাংলাদেশ ভারত মৈত্রী পাইপলাইন থেকে কোন, মানে কই থেকে কোন পর্যন্ত বহমান? এটার সঠিক উত্তর হচ্ছে জলপাইগুড়ি থেকে সৈয়দপুর পর্যন্ত বহমান। 21 নাম্বারটা যদি আমরা দেখি, 2022 সালে কোন দেশ জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের সভাপতি হয়? কোন দেশ জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের সভাপতি হয়? তোমরা একটু লাইভটা শেয়ার করে দিও। লাইভটা শেয়ার করলে আরো মানুষের কাছে যাবে। আচ্ছা, অনেকে, একজন বলছে ভাইয়া আমি এই উত্তরগুলো জানি, আমি বেশ কয়েকবার সলভ করেছি। এক্সামের জন্য কিভাবে পড়বো, কিভাবে পড়লে একটু কমন পড়বে। ওকে, এইটার সঠিক উত্তরটা হচ্ছে বাংলাদেশ। দেখো, এক্সামের জন্য কিভাবে পড়লে কমন পড়বে, এই প্রশ্নগুলো তোমাদের দেখানো হচ্ছে কেন? যে দেখো, আমরা স্মার্ট বাংলাদেশের একটা প্রশ্ন পেলাম, বঙ্গবন্ধুর সাম্প্রতিক পুরস্কার নিয়ে একটা প্রশ্ন আমরা পেলাম, ভারত বাংলাদেশের চুক্তি নিয়ে একটা প্রশ্ন পেলাম। তোমরা বুঝতে পারছো যে সাম্প্রতিক ঘটনাবলিতে রাষ্ট্রীয়ভাবে এবং আন্তর্জাতিকভাবে গুরুত্বপূর্ণ ঘটনাগুলো তোমার মাথায় রাখতে হবে। তুমি খালি কয়েকটা বই পড়লা এবং মুখস্থ করলা, ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিংবা অন্যান্য বিশ্ববিদ্যালয়ে সুযোগ পেলা, জীবন মানে এত সোজা না। তোমার প্রতিদিনের আপডেট প্রতিদিন জানতে হবে, সেগুলো নিয়ে চর্চা করতে হবে। হ্যাঁ, কে জানি বলছে, ওর কমেন্ট দেখি না, খুব সরি, এত মানুষ কমেন্ট করতেছো, স্কিপ হয়ে যায়। তো এই প্রতিদিনের বিষয়গুলো না জানলে কমন পাবা না। আর বেশ কিছু বিষয় তো আমরা জানি, সেগুলো বই ঠই থেকে পড়লেই হয়, আমরা যে স্লাইড দিব, শিট দিব, সেখান থেকে পড়তে হবে। তবে প্রতিদিনের ঘটনাবলী মাথায় রাখতে হবে, নইলে বিশ্ববিদ্যালয়ে সুযোগ হবে না, চান্স হবে না আর কি। বাংলাদেশের হাজং নৃগোষ্ঠীর বাস কোথায়? বাংলাদেশের হাজং নৃগোষ্ঠীর বাসটা সাজেস্টেড জিকে বুক, যে কোনো বাজারের যে কোনো জিকে বুক ভালো, বাজারের যে কোনো জিকে বুক সেটা ভালো। মানে তুমি একটা জিকে জেনারেল নলেজ বইয়ে কি কি জেনারেল নলেজ থাকে পুরোটা তুমি পড়তেই পারবা না। হ্যাঁ, আমি এটা গ্যারান্টি দিয়ে পড়লাম, পুরোটা তুমি পড়তে পারবা না, মনে রাখা তো দূরের কথা। হ্যাঁ, তো যে কোনো একটা বই নিয়ে একটু কমন টপিকগুলো ভালো মতো শেষ করো, তাহলে মোটামুটি কমন প্ল্যাটফর্মটা হবে। নেত্রকোনা, এই হাজংরা কিন্তু এই যে গারো পাহাড়ে ধান চাষ করে এবং তারা কিন্তু ধান চাষের জন্য বেশ বিখ্যাত। এটা একটু আমাকে জানাও, কত সালে ঢাকা বিশ্ববিদ্যালয় শতবর্ষের প্রথম গবেষণা
প্রকাশনা মেলা, অর্থাৎ রিসার্চ পাবলিকেশন যে হয় সেটার একটা মেলা অনুষ্ঠিত হয়। কত সালে এটা একটু আমাকে জানাও। হ্যাঁ, রয় প্রিয়ঙ্কা, যে কোনো জিকে বুক পড়লেই হবে আপু, যে কোনো জিকে বুকের কমন কোশ্চেনগুলো পড়ো এনাফ। তবে আমি আবারও বলছি, তোমরা এখানে 151 জন দেখতেছো, আরও মানুষ থাকলে ভালো হইতো, এই জন্য বারবার বলি শেয়ার দিতে। এই যে আজকে তোমাদের যেরকম ভাবতেছো না জীবনটা সামনে, আর এটা করব এটা করব, এই বই পুরাটা মানে ফেলবো, কোনটা পড়লে ভালো হয়, যে কোনো একটা বই নিয়ে কমনটা পড়ো। এই 5-6 মাস পর তোমরা আমাকে বলবা ভাইয়া কিভাবে কম সময় আরো মানে পরীক্ষা দিয়ে টিকা যাবে। এই সিচুয়েশন যাতে না আসে, সবাই যে ধরনের উদ্যম নিয়ে শুরু করছো এই সিচুয়েশন থাকে না। আমরা আমাদের আগের অ্যাডমিশন কোর্সে দেখেছি অনেক স্টুডেন্ট টিকেছে, শুরুর দিকে খুবই উদ্যমী, কিন্তু পরবর্তীতে গিয়ে সে উদ্যম নাই, হ্যাঁ, অনেক কারণে। পরবর্তীতে তাদের রিকোয়েস্টে আমরা একটা সেকেন্ড টাইম অ্যাডমিশন কোচিং কোর্স লঞ্চ করেছি, এত মানুষ রিকোয়েস্ট করেছিল। তাই পড়াশোনা এখন থেকে একটু ভালো মতো করতে হবে। হ্যাঁ, এই যে কমেন্ট সেকশনে একজন আরেকজনের সাথে গল্প করছো, পরিচিত হচ্ছে, এগুলো পরে করলেও পাবা। হ্যাঁ, ভার্সিটিতে গিয়ে অনেক বন্ধু বান্ধব হবে, স্কুল কলেজের বন্ধু বান্ধব আছে। আগে নিজে প্রিপারেশন নাও, পড়াশোনা করো। এইচএসসি পরীক্ষা যেহেতু হয় নাই অনেকদিন পড়াশোনার বাইরে, অ্যাডমিশন ইজ নট এ ইজি টাস্ক, ওকে। সঠিক উত্তরটা হচ্ছে 2022 সালে। এখানে একটা জিনিস আমি একটু বলি, ঢাকা বিশ্ববিদ্যালয়, এটা একটু লিখে নাও, প্রতিষ্ঠিত হয় 1921 সালের 1 জুলাই। রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় 1953 সালের 6 জুলাই। চিটাগং ইউনিভার্সিটি প্রতিষ্ঠিত হয় 1966 সালের 18 আগস্ট। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় 1971 সালের 12 জানুয়ারি। এবং প্রতিটা বিশ্ববিদ্যালয়গুলো কিন্তু এই বিশ্ববিদ্যালয় দিবস পালন করা হয়, এবং এই বিশ্ববিদ্যালয় দিবসগুলো কিন্তু বেশ জাঁকজমকের সাথেই পালন করা হয়। এর পরবর্তী প্রশ্নটা একটু দেখি। জনশুমারি 2022 অনুযায়ী বাংলাদেশের নারীর সংখ্যা মোট কত শতাংশ? বাংলাদেশের নারীর সংখ্যা মোট কত শতাংশ? তোমরা আমাদের অ্যাডমিশন কোর্সটিতে ভর্তি হয়ে যেতে পারো। ভর্তি হয়ে গেলে সেখানে লাইভ রেকর্ডেড ক্লাসগুলো, পরীক্ষা দেওয়া, প্রতিটি ক্লাসের পর পরীক্ষা দেওয়ার ব্যবস্থা থাকবে, সাপ্তাহিক পরীক্ষা, মডেল টেস্ট, সবগুলোর ব্যবস্থা কিন্তু তোমরা পেয়ে যাবে। মাইমুনা মেহেরিন, আরিফ হোসাইন, সুমাইয়া হিয়া, আচ্ছা সুমাইয়া হিয়া জয়েন করেছে, ওকে, ভেরি গুড সুমাইয়া। তানজিম হাসান ফাহিম, ওকে। আমরা একটু সঠিক উত্তর দেখে নেই, 50.43। এবং এখানে কিন্তু প্রথমবারের মতো আমাদের যে হিজড়া জনগোষ্ঠী রয়েছে তাদেরও কিন্তু এই সেন্সাসে লিপিবদ্ধ করা হয়। পরেরটা একটু দেখি আমরা, সদ্য মেরিলিবন। দেখো তোমরা শব্দটা সদ্য, তার মানে এটা সেই সময়ের রিসেন্ট কোনো অ্যাক্টিভিটিস থেকে কিন্তু এই জিকেটা এসেছে। মেরিলিবন ক্রিকেট ক্লাব, এটা একটা বিখ্যাত ক্রিকেট ব্র্যান্ড বলা যেতে পারে, কেননা ক্রিকেটের যে নিয়ম কানুন যেমন হবে সেই নিয়ম কানুনগুলো কিন্তু এই ক্লাব থেকে সাধারণত আলোচনা করা হয়। হ্যাঁ, তো এই ক্লাবটার সংক্ষিপ্ত নাম হচ্ছে এমসিসি, মেরিলেবোন ক্রিকেট ক্লাব। এইটার সম্মানিত সদস্যপদ লাভ করেন হচ্ছে বাংলাদেশের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা, ওকে। আশা করি এটা তোমরা অনেকেই জানো। তাও নাজমিন সুলতানা, বাঁধন খান, সুমন খান, সুমন একদম শুরু থেকেই আমাদের সাথে রয়েছে, ওকে। তাইমুর হাসান আকিব, থ্যাংক ইউ। এটা একটু দেখি, তিস্তা, মহানন্দা, জাদুকাটা নদীগুলো এটা কি ধরনের নদী? তার আগে আমি একটা মানচিত্র আঁকি এবং সেখানে তোমাদের বেশ কিছু
নদী তোমাদের যদি একটু দেখাই, ওকে, এখান থেকে বেশ কিছু নদী যদি আমরা দেখি তাহলে দেখব বাংলাদেশের কুড়িগ্রামের এই অংশ থেকে একটা নদী প্রবেশ করে, চাঁপাই নবাবগঞ্জ থেকে একটা নদী প্রবেশ করে, সিলেট অঞ্চল দিয়ে দুইটা নদী প্রবেশ করে পরবর্তীতে এক হয়, চাঁদপুরে এই দুই নদী এক হয়ে পরবর্তীতে বঙ্গোপসাগরে প্রবেশ করে। তোমরা একটু আমাকে জানাও, আমি যে নদীগুলোর নাম করছি, এ বি সি ডি ই এফ জি এইচ, এই নদীগুলো কোনটা কোন নদী এইটা একটু আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দাও। কোনটা কোন নদী? এ, এইটা এ, বি সি ডি ই এফ জি এইচ, কোনটা কোন নদী এটা একটু আমাকে জানায় দাও। হ্যাঁ, এ বি সি ডি ই এফ জি এইচ কোনটা কোন নদী? এটার সঠিক উত্তর হচ্ছে আন্তঃসীমান্ত নদী, অর্থাৎ মানে একের অধিক দেশের সীমানায় এই নদীগুলো পড়েছে, এই জন্য এগুলোকে আন্তঃসীমান্ত নদী বলা হয়। এটা একটু জানিয়ে দাও, এটা কোন নদী? এ বি সি ডি ই এফ জি এইচ, এই নদীগুলোর নাম কি এটা একটু আমাকে জানায় দাও, দেখি কয়জন পারো। সবাই আবার গুগল করতে যাইও না, এই গুগল করতে গেলে কিন্তু ঠিক হবে না, দেখে দেখে লেখা, পরীক্ষার হলে কিন্তু এই সুযোগ নাই। ওকে, একটু জানা দাও, তোমাদের বন্ধু বান্ধবকে মেনশন করে দাও, মাত্র 136 জন এই ক্লাসটা করছো। ওকে, একটু জানিয়ে দিও আমাকে। মেহেদি আরিফ, ইয়েস, এ, এ সঠিক উত্তর এ। একটু বাকিরা জানিয়ে দাও, বা না পারলেও আমাকে একটু বলো। 35টা শেয়ার হয়েছে, আমি আশা করব আরো বেশ কিছু শেয়ার হবে। তো দেখো, আমি একটু বলা শুরু করি। এই যে নদীটা রয়েছে, এই নদীটাকে আমরা বলতে পারি এটা হচ্ছে ব্রহ্মপুত্র নদী। হ্যাঁ, ব্রহ্মপুত্র নদী। এর পরের যে পার্ট রয়েছে, এই পার্টটা হচ্ছে যমুনা। চাঁপাইনবাবগঞ্জ দিয়ে যে নদীটি প্রবেশ করেছে এটা হচ্ছে গঙ্গা। যমুনার সাথে মিলিত হয়ে যে অংশটি এটা হচ্ছে পদ্মা। এই যে দুটি অংশ দেখছো, এই দুটি অংশ হচ্ছে সুরমা ও কুশিয়ারা। আসামের বরাক নদী দুটি ভাগে ভাগ হয়েছে, দুটি অংশ এক হয়ে যাত্রা শুরু করেছে এবং নাম হয়েছে মেঘনা, ধীরে বহে মেঘনা। একটু আগে যে আমরা পড়লাম, মেঘনা ও পদ্মা এক হয়ে আবার মেঘনা নামে যাত্রা শুরু করেছে। এখানে আরেকটা নদী আমরা দেখতে পারবো, এটা হচ্ছে কর্ণফুলী। তো অনেকগুলা, একটা মানচিত্র থেকে কিন্তু আমরা অনেকগুলা নদীর নাম জানলাম। হ্যাঁ, একটা মানচিত্র থেকে কিন্তু আমরা অনেকগুলো নদীর নাম জানলাম। ব্রহ্মপুত্র, পরবর্তীতে সেটি যমুনা, জোনাই খালের সাথে মিলিত হয়ে যমুনা। গঙ্গা চাঁপাইনবাবগঞ্জ থেকে প্রবেশ করেছে, যমুনা গঙ্গা মিলে পদ্মা নাম ধারণ করেছে। সুরমার কুশিয়ারা হাজমিরিগঞ্জে এক হয়ে মেঘনা নাম ধারণ করেছে, পদ্মা মেঘনা চাঁদপুরে এক হয়ে বঙ্গোপসাগরে পড়েছে মেঘনা নামে। ওকে, বেশ কয়টা নদীর নাম কিন্তু আমরা জানলাম, এবং কোন নদী কোন নদীর সাথে একত্রিত হচ্ছে সে সম্পর্কে কিন্তু আমরা জেনে নিলাম। 27 নাম্বারটা দেখি, সূচনাকালে বাংলা নববর্ষের সঙ্গে সবচেয়ে নিবিড় সম্পর্ক ছিল কিসের? এইটা বোধহয় এই আগের বছরেই এই প্রশ্নটা কিন্তু চলে এসেছিল, বৃহত্তম নদী মেঘনা। হ্যাঁ, এই প্রশ্নটা কিন্তু ঢাকা ইউনিভার্সিটিতে এসেছিল। সূচনাকালে বাংলা নববর্ষের সঙ্গে সবচেয়ে নিবিড় সম্পর্ক কোনটি?
তো তোমরা এটা মানে আমার যে স্টুডেন্ট আমি পড়াতাম সে কিন্তু ভুল করে এসেছিল, সে ভুল করে এসেছিল, অথচ তাকে আমি পড়িয়েছিলাম যে বাংলা নববর্ষ কে চালু করে, কিসের সাথে সম্পর্কিত, তারপরও ভুল করে আসছিল। তো তোমরাও এরকম প্রশ্ন সামনে দেখবে, অনেকগুলো প্রশ্ন তোমরা জানো, উত্তর পরীক্ষার হলে মনে করতে পারছো না, সেই সিচুয়েশন যাতে না হয়। তো এখানে সঠিক উত্তরটা হচ্ছে কৃষি। সঠিক উত্তরটা কি? সঠিক উত্তরটা হচ্ছে কৃষি। তো এটা একটু জানতে হবে। 1556 সালে সম্রাট আকবর কিন্তু এই বাংলা সাল শুরু করে। এর পূর্ববর্তীতে বাংলার যে কৃষি ব্যবস্থা, এই কৃষি ব্যবস্থাটি প্রথমত হিজরি সালকে কেন্দ্র করে গণনা করা হতো। ঝামেলাটা যেটা হয় যে হিজরি সাল চাঁদের মাসের উপর নির্ভরশীল, চাঁদের মাস, কিন্তু অ্যাকচুয়ালি আমাদের দেশের কৃষি ব্যবস্থাটার সাথে এটা অ্যালাইন্ড হচ্ছিল না ঠিক মতো। পরবর্তীতে সম্রাট আকবরের নির্দেশনায় বাংলাদেশের কৃষি ব্যবস্থা কৃষি মৌসুমের সাথে মিল রেখে এই বাংলা সালটা গণনা করা শুরু হয়। নবান্ন, এটি কার চিত্রকর্ম? জয়নুল আবেদিন, কামরুল হাসান, এস এম সুলতান, মোহাম্মদ কিবরিয়া। 28 নাম্বারটা একটু দেখি, 28 নাম্বারটা কে কে? 27 স্বর্ণালী দেব, মেহেদি, সাহিত্যা চট্টোপাধ্যায়, তারপর শায়লা আক্তার, তাহসিন, রাবেয়া আক্তার। ওকে, মোটামুটি প্রত্যেকেই সঠিক উত্তর দিয়েছে। জয়নুল আবেদিন, যাকে আমরা শিল্পাচার্য বলে জানি, শিল্পাচার্য। জয়নুল আবেদিন তো শিল্পাচার্য। তোমরা আমাকে বলো তো, নাট্যাচার্য নামে কাকে অভিহিত করা হয়? নাট্যাচার্য নামে কাকে অভিহিত করা হয়? এটা একটু আমাকে জানিয়ে দাও। নাট্যাচার্য দেখি কয়জন জানো? তাইমুর হাসান আকিব, দেখি সবার আগে কে উত্তর দিতে পারে। নাট্যাচার্য সম্পর্কে কাকে অভিহিত করা হয়? সুমন খান, মেহেদি, খাদিজা, নূর নবী শাহিন, রিয়াজ ইসলাম। ওকে, নাট্যাচার্যকে, নাট্যাচার্য আমরা কাকে বলি এটা একটু আমাকে জানাও দেখি সবার আগে কে উত্তর দিতে পারে। রিয়াজ ইসলাম, সিনথিয়া রহমান, শ্রাবণী বিনতে শাহিন। ওকে, সঠিক উত্তরটা আমরা একটু দেখি। হ্যাঁ, 28-এর এটা তো আমরা জেনে গিয়েছি। সঠিক উত্তরটা হচ্ছে নাট্যাচার্য হচ্ছে সেলিম আল দিন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একটা মুক্ত মঞ্চ রয়েছে সেলিম আল দিনের নামে। জয়নুল আবেদিন শিল্পাচার্য, না নাট্যাচার্য বলে সেলিম আল দিনকে, নাট্যাচার্য। ওকে, এই যে দেখো, এই বিষয়টা কিন্তু তোমরা জানতে না অনেকেই, নো আইডিয়া। ওকে, প্যারা নাই, আস্তে আস্তে জানবে। যক্ষার জন্য যে টিকা দেওয়া হয়, এই টিকার নাম কি? যক্ষার জন্য যে টিকা দেওয়া হয়, রাশেদ সেলিম আল দিন, রোহান হোসাইন রাকিব। এ বলেছে রোহান, ভেরি গুড। কামরুল হাসান না, সেলিম আল দিন, নাট্যাচার্য সেলিম আল দিন। যক্ষার জন্য যে টিকা দেওয়া হয়, এই টিকার নাম কি? যক্ষার জন্য যে টিকা দেওয়া হয়, টিকাটির নাম কি? 29-এর এ, মাইমুনা মাহারিন, আফসিন জারা, ভেরি গুড। ফয়সাল রহমান, ফেরদৌসি আক্তার। ওকে, আমরা একটু দেখি এই টিকাটির সঠিক নাম হচ্ছে বিসিজি। বিসিজির পূর্ণরূপ কি? বিসিজির পূর্ণরূপ একটু তোমরা একটু বলো দেখি। আমরা বিসিজির পূর্ণরূপটা একটু বলো দেখি। বিসিজির পূর্ণরূপ, বিসিজির পূর্ণরূপ, বিসিজি, হ্যাঁ, বিসিজির পূর্ণরূপটা কি হবে? এটা তো আমরা মোটামুটি সবাই ছোটবেলা থেকেই জানি, কিন্তু বিসিজির পূর্ণরূপ কি হবে? বিসিজি, সিনথিয়া রহমান, স্বর্ণালী দেব, তাহমিনা আক্তার, শায়লা আক্তার, মেহরাব আহমেদ, মেহেদি।
বিসিজির পূর্ণরূপ হচ্ছে ব্যাসিলাস ক্যালসেট গুয়েরিন। ব্যাসিলাস ক্যালসেট গুয়েরিন, এটা হচ্ছে বিসিজির পূর্ণরূপ, ব্যাসিলাস ক্যালসেট গুয়েরিন। ওকে, মেহেদি, তাহমিনা আক্তার, সুমন খান, রিয়াজ, ভেরি গুড। ওকে, তারপর দেখি সুশাসনের মূলনীতি কি। সুশাসনের মূলনীতি কি এটা একটু আমাকে জানাও। সুশাসনের মূলনীতি কি? সুশাসনকে ইংরেজিতে আমরা নরমালি বলি গুড গভর্নেন্স। গুড গভর্নেন্স। তো সুশাসনের মূলনীতি কি? 30 সুলতান মোহাম্মদ তারেক, ভেরি গুড তারেক। তারেক পূর্ণরূপটিও লিখে দিয়েছে, সুলতান মাহমুদ তারেক। মনোয়ারা বেগম, তাহসিন, খোরশেদ, নাজমিন সুলতানা, রাইসা ইসলাম লিখেছে জবাবদিহিতা। আব্দুল মতিন লিখেছে সাদিক আহমেদ, অর্নি, রিয়াজ ইসলাম। ওকে, ভেরি গুড। গুড গভর্নেন্স, এটার মূলনীতি জবাবদিহিতা। সুশাসনের ভিত্তি কি এটা একটু আমাকে বলো তো। সুশাসনের ভিত্তি কি এবং সুশাসনের ধারণা দেয় কে? সুশাসনের ধারণা দেয় কে? সুশাসনের ভিত্তি কে এবং সুশাসনের ধারণা কে দেয়? তাহমিনা আক্তার, রিয়াজ ইসলাম, ভেরি গুড। রোকেয়া আক্তার, তাহসিন, ভেরি গুড। তাহসিন, তাহসিন সবচেয়ে মনোযোগী। জাহিদ এইচ আপন, জবাবদিহিতা। ওকে, ধারণা দেয় বিশ্ব ব্যাংক। মাহমুদ তারেক সবার আগে উত্তর দিছে, ভেরি গুড তারেক। তারেক, ভেরি গুড। তাহলে সঠিক উত্তরটা হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংক। ওয়ার্ল্ড ব্যাংক, সঠিক উত্তরটা হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংক। সুশাসনের ধারণা দেয় সংবিধান না, এটা অ্যাকচুয়ালি প্রথম ধারণা দেয় বিশ্ব ব্যাংক। এবং মূল ভিত্তি হচ্ছে আইনের শাসন। সুশাসনের মূল ভিত্তি হচ্ছে আইনের শাসন এবং মূল নীতি হচ্ছে জবাবদিহিতা। কেমন না, সংবিধান না। ভেরি গুড তারেক। তারেক খুব সুন্দর একটা আইডিয়া দিছে। মেহেদি, থ্যাংক ইউ তোমাকেও। মেহেদিও বলছে বিশ্ব ব্যাংক, ভেরি গুড। ওকে, দেশের কৃষিভিত্তিক এপিজেড কোথায় অবস্থিত? দেশের কৃষিভিত্তিক এপিজেড কোথায় অবস্থিত? দেখি কে কে বিশ্ব ব্যাংক ধারণা দেয়। ভেরি গুড সিনথিয়া। ওকে, 31 নম্বর প্রশ্ন, দেশের কৃষিভিত্তিক ইপিজেড কোথায় অবস্থিত? কৃষিভিত্তিক ইপিজেড, কৃষিভিত্তিক ইপিজেড আমরা যদি সঠিক উত্তরটি একটু দেখি, 31-এর ডি, নীলফামারীতে বলছে তারেক। মাইমুনা মেহেরিন বলছে 31-এর ডি। মোহাম্মদ রাশেদ বলছে ডি। ওকে, ভেরি গুড। এটা সঠিক উত্তর হচ্ছে নীলফামারী। তোমরা আমাকে এরপর একটু জানাও ইপিজেড এর পূর্ণরূপ কি? পূর্ণরূপ কি? আর এই যে নীলফামারী ইপিজেড, আরেকটা নাম কি? আরেকটা নাম কি? এই দুইটা একটু আমাকে বলো। কেউ নীলফামারী থেকে কি আছো, দেখছো আমাদের? শ্রাবণী বিনতে শাহিন, তাহমিনা আক্তার, শ্রেয়া। ওকে, খাইরুল হাসান, রাইসা ইসলাম লিখছে কৃষি ভিত্তিক ইপিজেড। রাইসা ইসলাম, এক্সপোর্ট প্রসেসিং জোন। ভেরি গুড রাইসা, সবার আগে উত্তর দিয়েছ এক্সপোর্ট প্রসেসিং জোন। এক্সপোর্ট প্রসেসিং জোন, ভেরি গুড। নাজমিনও বলেছে, মাইমুনা মেহেরিন বলেছে, শ্রেয়া বলেছে, ভেরি গুড। আর আরেকটা নাম কি কৃষিভিত্তিক ইপিজেডের? উত্তরা ইপিজেড। হ্যাঁ,
উত্তরা ইপিজেড, এটাকে উত্তরা ইপিজেড নামেও কিন্তু আমরা চিনে থাকি। 32 নাম্বার, মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্রের কাঁচামাল কি? মাতারবাড়ি একটা অংশ বাংলাদেশের বে অফ বেঙ্গলের যে কন্টিনেন্টাল শেলফ রয়েছে সেটার। তো মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্রের প্রধান কাঁচামাল কি? তাহসিন, ভেরি গুড তাহসিন। রোকে আক্তার, ওকে, এনিওয়ে। সৈয়দপুর থেকে রয়, বা ভেরি গুড, রয় প্রিয়াঙ্কা সৈয়দপুর থেকে বলছে কাছেই। তাজিব হোসেন ফাহিম ডি, বাঁধন খান বলছে ডি, নাসরিন বলছে ডি, ভেরি গুড। সঠিক উত্তর হচ্ছে কয়লা। আব্দুল মতিন বলছে ডি। পরেরটা যদি দেখি, বাংলাদেশের জাতীয় সংসদের সুবর্ণ জয়ন্তী কত সালে অনুষ্ঠিত হয়? এটা একটু তোমরা দেখি পারো কিনা। রোকাইয়া রহমান 32-এর ডি, রিয়াজ ইসলাম 31-এর ডি। আচ্ছা, 33 নাম্বারটা একটু দেখি। 33 নাম্বারটা তাহমিনা আক্তার, ইয়াস, কয়লা আগেরটা। 33 নাম্বারটা একটু দেখি, এটা একটু আমাকে জানাও। আচ্ছা, তোমাদের প্রত্যেকের স্বপ্নের বিশ্ববিদ্যালয় কোনটা? এটা একটু কমেন্ট সেকশনে লিখে তো। এবং তোমরা আজ থেকে এক বছর পর তোমরা আজ থেকে 1 বছর পর কোন বিশ্ববিদ্যালয়ে কোন সাবজেক্টে ক্লাস করতে চাও? বা অনেকের স্পেসিফিক থাকে না, আমি বিশ্ববিদ্যালয় না এই সাবজেক্টটাতে পড়বো, এই সাবজেক্টটা যে ইউনিভার্সিটিতে আসুক সেখানে পড়বো, অনেকের এমন প্যাশন থাকে। তো তোমাদের স্বপ্নের বিশ্ববিদ্যালয় কোনটা এবং তোমরা কোন সাবজেক্টে 1 বছর পর নিজেকে দেখতে চাও? ফাতিমা বলছে জেইউ ইকোনমিক্স, মনোয়ারা বেগম বলছে ডিউ, জাহিদ এই জাপান বলছে ঢাবি ইংরেজি, জাওয়াদ বলছে সিলেট মানে সাস্ট। ফাতিমা, ইকোনমিক্স ডিপার্টমেন্ট কিন্তু আমার ডিপার্টমেন্টের অপোজিটই। ওকে, খুলনা ইউনিভার্সিটি বলছে রিয়াজ, বাঁধন বলছে ঢাকা ইউনিভার্সিটি, একজন বলেছিল চিটাগং ইউনিভার্সিটি, ফেরদৌসি আক্তার বলেছে ডিউ, রাব্বি বলছে রাজশাহী বাংলা, রোকাইয়া বলছে ঢাকা ইউনিভার্সিটি ল, মনোয়ারা বেগম বলছে ম্যানেজমেন্ট, আকাশ বলছে ইকোনমিক্স, ডিউ ল, স্বর্ণালী বলছে ডিউ ইকোনমিক্স, ড্রিম ডিউ ল, অর্নি, আরে প্রত্যেকে ডিউ লয়ে পড়তে চায়। আর রিয়াজ বলছে ডিউ ল, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বলছে আরাফাত, সিনথিয়া বলছে ডিউ, সিনথিয়ার কোনো প্রিফার্ড ডিপার্টমেন্ট, মেহরাব হাসান মেহেদি বলছে খুলনা বিশ্ববিদ্যালয়ের বাংলা, ডিউ ইংলিশ, রাজশাহী ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটি, চিটাগং ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, সিনথিয়া বলছে লয়ে পড়তে চায়, আবার তাহসিন বলছে সে চিটাগংয়ের লয়ে পড়তে চায়, জাহাঙ্গীরনগরের ইকোনমিক্সে পড়তে চায়, চন্দন দাস বলছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়তে চায়। বাহ বাহ, এক্সেলেন্ট। আচ্ছা, ঢাকা বিশ্ববিদ্যালয় ল। আচ্ছা, তোমরা যখন ইউনিভার্সিটিগুলোতে চান্স পাবে তখন আমাকে তোমাদের এই কমেন্ট সেকশনে একটা মেনশন দিয়ে রেখো, হ্যাঁ। আজিম খান বলছে ডিউ অ্যাকাউন্টিংয়ে, সুমন বলছে রাজশাহী ইউনিভার্সিটি ইংলিশে, ফাহিম বলছে সে লয়ে পড়তে চায়, সেটা যে কোনো ইউনিভার্সিটিতে, ড্রিম ঢাকা ইউনিভার্সিটির ল, তাসনিম তাহেরা খুলনা ইউনিভার্সিটির ল, রিয়াজ ইসলাম। ওকে, ভেরি গুড ভেরি গুড। তো তোমাদের প্রত্যেকের স্বপ্নের কথা জেনে আমি খুবই খুশি হলাম। আকাশ বলছে জগন্নাথে বাংলায় পড়তে চায়। ইনশাল্লাহ তোমরা, আমি দোয়া করি আল্লাহর কাছে মন থেকে তোমরা যাতে তোমাদের পছন্দের ইউনিভার্সিটির পছন্দ মতো সাবজেক্টে পড়তে পারো। ওকে, সঠিক উত্তর 2023। 34 নাম্বার, বা মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত তেলিয়াপাড়া যে জেলায় অবস্থিত? মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত তেলিয়াপাড়া, মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত তেলিয়াপাড়া। এই তেলিয়াপাড়াতে কি হয়, আমাদের যে জেনারেল ওসমানী তিনি একটি মিটিং করেন এবং এখান থেকেই পুরো বাংলাদেশকে 11টা সেক্টরে ভাগ করা হয়। জেনারেল ওসমানী মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক, তিনি এখানে মিটিং করেন অনেককে নিয়ে, মেজর খালেদ মোশাররফ, মেজর জিয়াউর রহমান, অনেককে নিয়ে, এবং এইখান থেকেই 11টা সেক্টরে পুরো বাংলাদেশকে ভাগ করা হয়। এই তেলিয়াপাড়া থেকে, তেলিয়াপাড়া হবিগঞ্জে অবস্থিত।
ওকে, 34-এর বি মাইমুনা মেহরিন, মেহরাব আহমেদ মেহেদি, মাইমুনা মেহরিন, আব্দুল মতিন, রিয়াজ ইসলাম, ভেরি গুড। 35 নাম্বার, রংপুরে যে ক্ষুদ্র নৃগোষ্ঠী বসবাস করে, রংপুরে যে ক্ষুদ্র নৃগোষ্ঠী বসবাস করে, হবিগঞ্জ থেকে বা রংপুর থেকে কেউ দেখলে একটু কমেন্ট সেকশনে জানিয়ে দিও। হবিগঞ্জ এবং রংপুর, আমার বাসা থেকে যদি দেখো, গাইবান্ধা থেকে যদি কেউ দেখে থাকো, সে একটু কমেন্ট সেকশনে হ্যালো দিয়ে দিও গাইবান্ধা থেকে কেউ দেখলে। রংপুরে যে ক্ষুদ্র নৃগোষ্ঠী বাস করে সেটি হচ্ছে রাজবংশী। রাজবংশী যে নৃগোষ্ঠী, আমি সাধারণত ক্ষুদ্র এই টার্মটা বলার বিপক্ষে। এই নৃগোষ্ঠী মানে একটা গোষ্ঠী কোনোদিন ক্ষুদ্র বৃহৎ হতে পারে না। তো নৃগোষ্ঠীর বসবাস আমরা দেখি রংপুরে, রাজবংশী নৃগোষ্ঠীর বসবাস। পরেরটা একটু যদি দেখি, বাংলাদেশের মুক্তিযুদ্ধকালীন লন্ডনে প্রতিষ্ঠিত বাংলাদেশ দূতাবাসের হাই কমিশনার ছিলেন কে? বাংলাদেশের মুক্তিযুদ্ধকালীন লন্ডনে প্রতিষ্ঠিত বাংলাদেশ দূতাবাসের হাই কমিশনার কে ছিলেন? এইটা একটু জানিয়ে দিও। সিনথিয়া বলছে ডি মেবি 34-এর। আচ্ছা, 34টা তো আমরা দেখিয়েছি, সঠিক উত্তর। আশরাফুল ইসলাম মুমিন বলছে গাইবান্ধা থেকে। গাইবান্ধা কোথায় পড়ো তুমি একটু জানিও। বাকিরা শ্রাবণী বিনতে শাহিন 35-এর, সামিরা ইয়াসমিন এমি, প্রিয়াঙ্কা 35-এর এ, আফসিন যারা, তাহমিনা আক্তার, রাজবংশী, ভেরি গুড। সঠিক উত্তর এটা হচ্ছে আবু সাইদ চৌধুরী। তিনি ব্রিটিশ বা লন্ডনে প্রতিষ্ঠিত বাংলাদেশের দূতাবাসের হাই কমিশনার ছিলেন। এরপরে নিচের যে পত্রিকাটি 1971 সালে বাংলাদেশ মুক্তাঞ্চল থেকে প্রকাশিত হয়, নিচের কোন পত্রিকাটি 1971 সালে বাংলাদেশের মুক্তাঞ্চল থেকে প্রতিষ্ঠিত হয় একটু আমাকে জানাবে। সঠিক উত্তরটা একটু দেখতে চাই তোমাদের থেকেই। আমরা এখানে অপশনে দেখছি পূর্বাসী, দেশের কথা, বিপ্লবী কথা, জয় বাংলা। সঠিক উত্তরটা একটু দেখি, তোমরা অনেকে ধারণা করতে পারো। 36-এর বি শ্রেয়া, রিয়াজ, মেহেদি, ভেরি গুড, ভেরি গুড। ইউটিউবে যারা দেখছো, গল্প না করে একটু ক্লাসটা করি। অ্যাডমিশনে টেকার পর বড় একটা সময় পাবা, তখন অনেক গল্প করা যাবে। ক্লাসটা করি আপাতত, কেমন? মাইমুনা মেহরিন বলছে 37-এর ডি, চন্দন দাস বলছে ডি, আফসিন যারা বলছে ডি, রাশেদ বলছে এ, ফাইজা বলছে এ সম্ভবত, রিয়াজ বলছে ডি, মেহেদি বলছে ডি। সঠিক উত্তর ডি, জয় বাংলা। কোর্ট অফ রেকর্ড বলা হয় যে আদালতকে, কোর্ট অফ রেকর্ড, এইটা সাধারণত সংবিধানের 108 নং অনুচ্ছেদে আমরা দেখতে পাই। সংবিধানের 108 নং অনুচ্ছেদে কোর্ট অফ রেকর্ড বলা হয় কোনটিকে? কোড অফ রেকর্ড, কোড অফ রেকর্ড। কমেন্ট সেকশনটা বেশ ইন্টারেস্টিং, প্রত্যেকে ইন্টারেক্ট করছো, এই জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। আমি আবারও বলি, তোমরা কিভাবে পড়বে জিকে গুলো। সাধারণত প্রতিটা প্রশ্ন সলভের পাশাপাশি দেখবে বাকি অপশনগুলো কি মিন করে। হ্যাঁ, কেন বাকি অপশনগুলো দেওয়া হলো, এমনি কি দেয় না, তোমাকে কনফিউজ করতে অনেকগুলো অপশনও কিন্তু দেয়। সঠিক উত্তর হচ্ছে সুপ্রিম কোর্ট। এটা একটু বলো, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় যার ভূমিকা বেশ গুরুত্বপূর্ণ ছিল? ধীরেন্দ্রনাথ দত্ত। যেমন ধীরেন্দ্রনাথ দত্তের কথা জানি, তিনি পাকিস্তানের গণপরিষদে বাংলাদেশকে প্রথম রাষ্ট্রভাষা করার দাবি তুলেন। মৌলানা মোহাম্মদ আকরাম খা, আবুল হাসিব, নওয়াব আলী চৌধুরী। এটা একটু দেখি 39 নাম্বারটা, 39-এর ডি। 39-এর ডি বলছে মাইমুনা মেহরিন, রিয়াজ ইসলাম। আমি কারো নাম যদি ভুল উচ্চারণ করে থাকি প্লিজ ডোন্ট মাইন্ড। ওকে, সঠিক উত্তরটা হচ্ছে নওয়াব আলী চৌধুরী। নিচের কোনটি বাংলার জনপদ? চন্দ্রদ্বীপ, ময়নামতি, হরিকেল, পাটালিপুত্র। এটা একটু দেখাও, নিচের কোনটি বাংলার জনপদ? তোমরা অনেকেই চলে যাচ্ছ লাইভ থেকে, আমরা বেশিক্ষণ লাগবে না, 20টা কোশ্চেন আসছে, তো তোমরা একটু ধৈর্য ধরে থাকো। আশা করি ক্লাসটা তোমাদের উপকারে লাগবে। হ্যাঁ, ক্লাসটা তোমাদের উপকারে রাখবে, এবং যদি উপকারে লাগে তোমরা কিন্তু আমাদের কমেন্ট সেকশনে দেওয়া যে ভর্তি
অ্যাডমিশন কোর্সের যে লিঙ্ক সেখানে গিয়ে ভর্তি হয়ে যেতে পারো। শ্রাবণী বিনতে সালেহিন 39 ডি, সুমন খান ইয়েস, রোহান হুসাইন রাকিব, সুলতান মাহমুদ তারেক, তাইমুর হাসান আকিব, তাজিম হোসেন ফাহিম। তোমরা যারা এখনো ক্লাসটা শেয়ার করো না একটু ক্লাসটা শেয়ার করে দিও কেমন। সঠিক উত্তর যদি আমরা দেখি 40-এর সঠিক উত্তর দুটি। অন্তরা লাবিবা ওয়ালাইকুম সালাম। চন্দ্রদ্বীপ যেটা বর্তমানে বরিশাল অঞ্চল, এই বরিশাল অঞ্চল, এবং হরিকেল যেটা কিনা বাংলাদেশের চট্টগ্রাম এবং সিলেট অঞ্চল, এই দুটোই কিন্তু প্রাচীন বাংলার জনপদ। ভুল করে এখানে আসলে দুটো অপশনই দিয়ে দেওয়া হয়েছিল। পরেরটা একটু যদি দেখি, বঙ্গবন্ধু ঘোষিত 6 দফা দাবির যে দফায় পৃথক মুদ্রা ব্যবহার করার কথা বলা হয়। 6 দফা দাবিতে স্বায়ত্ত শাসন, একটা সামরিক আধা সামরিক বাহিনী গঠন, অথবা সামরিক, আমি কনফিউজড একটু, তো বিভিন্ন ধরনের দাবি দেওয়া তুলে ধরা হয়। 6টা পয়েন্ট দেওয়া হয়, 6 পয়েন্ট মুভমেন্ট। তো এইখানে 6 দফার তৃতীয় দফাটায় সাধারণত যে পৃথক মুদ্রা ব্যবস্থার কথা উল্লেখ করা হয় কেমন। 42 নাম্বার যদি দেখি, বাংলাদেশের সংবিধানের যে ভাগে মৌলিক অধিকার বর্ণিত রয়েছে, এটা একটু তোমরা বলো। রুকাইয়া, ফাইজা, মাইমুনা, মাইমুনা একদম শুরু থেকে কিন্তু আমাদের ক্লাস করছে, থ্যাংক ইউ মাইমুনা, খুবই অ্যাক্টিভ। বাঁধন খান, আজিম খান, রিয়াজও একদম শুরু থেকে করছে, নাজমিন সুলতানাও করছে, ভেরি গুড। ওকে, সঠিক উত্তরটা হচ্ছে তৃতীয়। হ্যাঁ, তৃতীয় ভাগে আমরা মৌলিক অধিকারের কথা দেখি। এই যে দেখো এখানে একটা প্রশ্ন আসছে যে বাংলাদেশের ক্রিকেট নিয়ে যে কয়টা আন্তর্জাতিক সিরিজে জয়লাভ করে। তো রিসেন্ট যে ক্রিকেট অ্যাক্টিভিটিসগুলো রয়েছে বা স্পোর্টস অ্যাক্টিভিটিস, বিশেষ করে ক্রিকেটে আমাদের একটু সাফল্য আসে, এই স্পোর্টস অ্যাক্টিভিটিসগুলো কিন্তু তোমাদের পড়তে হবে। কিংবা এই বছর যে প্যারিস অলিম্পিক গেল, সেখানে আমাদের বর্তমান প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস কিন্তু প্যারিসে এই অলিম্পিকটা আয়োজনে বড় ভূমিকা রেখেছেন, এবং প্যারিসের মেয়র এবং ডক্টর মোহাম্মদ ইউনুস এবং ইমানুয়েল ম্যাখো, এই তিনজনকে নিয়ে একটা অলিম্পিক কমিটি তারা গঠন করে যাতে প্যারিসে এই অলিম্পিকটা হয়। এবং এই অলিম্পিকটা কিন্তু সোশ্যাল বিজনেস, এই ধারণাটাকে কেন্দ্র করে তৈরি হয়, সোশ্যাল বিজনেস। হ্যাঁ, তো এইটা একটু তোমরা জেনো, সোশ্যাল বিজনেস কি এ সম্পর্কেও তোমরা জেনো। তো এইটার সঠিক উত্তর হচ্ছে ডি। 44 নাম্বার যদি দেখি, স্টোরেজ ডিভাইসের ডেটা সংরক্ষণ না করেই ডেটা ট্রান্সমিট করার প্রক্রিয়াকে কি বলে। এই প্রক্রিয়াতে সাধারণত ডেটা ক্যারেক্টার বাই ক্যারেক্টার ট্রান্সমিট হয়, এবং প্রতিটা ক্যারেক্টার ট্রান্সমিট হওয়ার সময় যে মানে সময়টা এটা এক থাকে না, যার জন্য এটাকে বলা হয় অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন, যেটা সিনক্রোনাইজড হয় না ঠিক মতো, অ্যাসিনক্রোনাস, এই জন্য এটাকে বলা হয় অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন। 45 ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাতৃভাষা সংরক্ষণ 2021 সালের আন্তর্জাতিক মাতৃভাষা পদক পেয়েছে কে। খুবই ইম্পর্টেন্ট, বাংলাদেশের একজন নাগরিক। নৃগোষ্ঠীর, আমি আবারও এখানে ক্ষুদ্র শব্দটার বিরোধী, নৃগোষ্ঠীর মাতৃভাষা সংরক্ষণের জন্য আন্তর্জাতিক মাতৃভাষা সংরক্ষণের পুরস্কার পায়। দেখো আইসিটি থেকে কিন্তু ওই যে আমরা যে গুচ্ছ কোর্সটা দেখি, গুচ্ছ কোর্সে কিন্তু প্রশ্ন এসে থাকে। ওকে, তো এটার সঠিক উত্তর হচ্ছে মুথরা বিকাশ ত্রিপুরা। হ্যাঁ, সঠিক উত্তর মুথরা বিকাশ ত্রিপুরা, তিনি এই নৃগোষ্ঠীর মাতৃভাষা সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। 21-22 সালের উন্নয়ন বাজেটে, তার মানে আমরা প্রতি বছর যে বাজেট দিই, সে বাজেটে প্রথম 2-3টি খাত যেগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্স দেওয়া হয়েছে, সেই ইম্পর্টেন্ট সেক্টরগুলো কিন্তু পড়তে হবে। বিশেষ করে
সর্বোচ্চ কোনগুলো, শিক্ষা খাতে কত দেওয়া হলো, এই ব্যাপারগুলো কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। 47 নাম্বার যদি আমরা দেখি, এটা পরিবহন এবং যোগাযোগ। যে দেশ থেকে প্রবাসীরা বাংলাদেশে সবচেয়ে বেশি অর্থ প্রেরণ করে, কোন দেশ থেকে প্রবাসীরা? হ্যাঁ, লক্ষ্মী দত্ত, তোমার কমেন্ট দেখতে পাচ্ছি। কোন দেশ থেকে বাংলাদেশিরা সবচেয়ে বেশি রেমিটেন্স দিয়ে থাকে, এটা একটু যদি জানিয়ে দিতে। মাইমুনা মেহরিন, বাঁধন খান, সিনথিয়া, ভেরি গুড, প্রত্যেকের উত্তরই সঠিক হয়েছে। মাইমুনা 47 ডি এর কথা বলছে। সঠিক উত্তরটা আমরা যদি দেখি সৌদি আরব থেকে। হ্যাঁ, সৌদি আরব থেকে, সাধারণত সৌদি আরব থেকে মোটামুটি একটা বিশাল পরিমাণ রেমিটেন্স বাংলাদেশে কিন্তু পাঠানো হয়। এরপরেরটা যদি দেখি, জাতীয় সংসদে সরকারি দলের মুখপাত্র হিসেবে কাজ করেন কে? একটা বাংলাদেশের যে বডি রয়েছে, ফাহিম, ওইটা বোধহয় তখনকার উত্তরে সঠিক, সৌদি আরব। ইউএই হলে কারেক্ট হবে। হ্যাঁ, তো একটা বাংলাদেশের যে এক কক্ষ বিশিষ্ট আইনসভা এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শাসিত সরকার গঠিত হয়, এবং সরকারি দলের মুখপাত্র হিসেবে এখানে প্রধানমন্ত্রীকে মূল ভূমিকা পালন করতে হয়। কেমন? পরবর্তীতে যদি দেখি, ইউনেস্কো বাংলাদেশ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আন্তর্জাতিক যে পুরস্কারটি দেয়, সেটা হচ্ছে সৃষ্টিশীল অর্থনীতি। ওকে, ইলামতি কি? এটা একটু আমাকে বলো তো, ইলামতি কি হতে পারে? ইলামতি, ইলামতি, ফাইজা রহমান, নাজমিন সুলতানা। ওকে, আমরা একদম শেষে চলে আসছি, আমাদের আর 10টা নৈর্ব্যক্তিক আছে। হ্যাঁ, এই 10টা নৈর্ব্যক্তিক পড়লে তোমাদের সাথে অ্যাডমিশন নিয়ে কিছু কথা বলবো, তারপর শেষ। ইলামতি হচ্ছে এক ধরনের আম। এই আমটা নর্মালি তোমাদের কারো বাসা চাপাই নবাবগঞ্জ বলে, সেখানে দেখবে এই চাপাই নবাবগঞ্জ অঞ্চলে আমরা পেয়ে থাকি, এবং মৌসুমের শেষ দিকে এই আমটার ফলন হয়। এবং এই আমটার নাম দেখো কত আদর করে রাখছে, ইলামতি, তাই না? এরপরেরটা একটু দেখি, বাংলাদেশের জাতীয় যে প্রতীক, সেখানে কোন কম্পোনেন্টগুলো রয়েছে? ধান, পান, শাপলা, প্যাডি, বেটেল লিফ, ওয়াটার লিলি, ধান, পাট, শাপলা, ধান, পান, পাট, পাট, পান, শাপলা। এই 51 নম্বরের সঠিক উত্তরটা যদি দেখি, রাশেদ বলছে সি, 50-এর বি বলছে অনেকেই। ওকে, বাঁধন খান বলছে 50-এর বি। সঠিক উত্তরটা যদি দেখি, ধান, পাট এবং শাপলা, এটা হচ্ছে বাংলাদেশের জাতীয় প্রতীকে রয়েছে। বাঙালি জাতীয়তাবাদের মূল ভিত্তি কি? ফান্ডামেন্টাল বেস কি? আমাদের যে বাঙালি জাতীয়তাবাদ রয়েছে, খুব স্বাভাবিকভাবেই আমাদের জাতীয়তাবাদের সাথে খুব অবিচ্ছেদ্যভাবে জড়িত আমাদের ভাষা। হ্যাঁ, ভাষা কিন্তু সকলের জাতীয়তাবাদ হয় না, কোনো ক্ষেত্রে আঞ্চলিকতা হয়, ধর্ম হয়, গায়ের বর্ণ হয় কোনো কোনো জায়গায়। তো আমাদের ক্ষেত্রে আমাদের ভাষা এবং সংস্কৃতি হচ্ছে জাতীয়তাবাদের মূল ভিত্তি। 52 সঠিক উত্তর হচ্ছে ডি। এইটা তো তোমরা অনেকেই পারবা না, বাংলাদেশের সংবিধান কমিটির একমাত্র নারী সদস্যকে, এইটা আমি একদম আজকে ক্লাসের শুরুতেই পড়াইছি। তোমরা একটু আমাকে কমেন্ট করে জানাও যে এইটা কারা, মানে কে সংবিধান প্রণয়ন কমিটির একমাত্র নারী সদস্যকে? যে কনস্টিটিউশনের যে ড্রাফট কমিটি তৈরি করা হয়, সেই 53 নম্বর অ্যান্সারে একমাত্র নারী সদস্য হচ্ছে রাজিয়া আক্তার বানু। হ্যাঁ, বা রাজিয়া বানু, রাজিয়া আক্তার বানু হচ্ছে একমাত্র নারী সদস্য। পরেরটা যদি আমরা দেখি, বাংলাদেশের 7ম পঞ্চবার্ষিকী পরিকল্পনা, অর্থাৎ 5 বছরের জন্য, আমরা এটাকে বলি 5 ইয়ার্স প্ল্যান। 5 বছরের জন্য এক একটা পরিকল্পনা গঠন করা হয়। পঞ্চবার্ষিকী পরিকল্পনা মেয়াদটা কত সাল থেকে কত সাল? নিশ্চয়ই তখনকার টাইম লাইনে এটা বেশ গুরুত্বপূর্ণ ছিল, যার জন্য সঠিক উত্তরটা যদি দেখি, আমরা 16 সাল থেকে 20 সালের মধ্যে 7ম পঞ্চবার্ষিকী পরিকল্পনা গ্রহণ করা হয়। 55 নাম্বার, বাল্য বিবাহ প্রতিরোধের হেল্পলাইন কি? বাল্য বিবাহ প্রতিরোধের হেল্পলাইন কি? এটা সম্পর্কে একটু আমাকে জানাও। বাল্য বিবাহ প্রতিরোধের হেল্পলাইন কি?
এইটা সম্পর্কে একটু জানাও যে বাল্য বিবাহ প্রতিরোধের হেল্পলাইন কি। বাল্য বিবাহ প্রতিরোধের হেল্পলাইন কি, এটা একটু জানাও। বাল্য বিবাহ প্রতিরোধের হেল্পলাইন হচ্ছে 109। 109, ওকে। পরেরটা একটু দেখি, রাষ্ট্রের সর্বোচ্চ আইন কি। রাষ্ট্রের সর্বোচ্চ আইন দেখবা কোনোভাবে আমাদের দেশে যে কোনো আইনকে সে আইনের সুষ্ঠু কিনা বা সেই অধিকারটা কতটুকু রয়েছে, জাস্টিফাইড কিনা, এটা একটা জিনিস দিয়ে আমরা এটাকে মেলানোর চেষ্টা করি, সেটা হচ্ছে আমাদের যে কনস্টিটিউশন রয়েছে বা সাংবিধানিক আইন রয়েছে সেটা। সুশাসন ধারণা প্রবর্তন করেন কে? একটু আগেই মানে কিছুক্ষণ আগে সুশাসন সম্পর্কে আরেকটা নৈবিত্তিক আমরা দেখেছি, সেখান থেকে আমরা দেখেছি সুশাসনের ধারণা সর্বপ্রথম যে ধারণাটি দেয় সেটি হচ্ছে বিশ্ব ব্যাংক বা ওয়ার্ল্ড ব্যাংক সুশাসনের প্রথম ধারণাটি দেয়। 58, শিখা চিরন্তন মুক্তিযুদ্ধ স্মারক, এটা কোথায় অবস্থিত? শিখা চিরন্তন মুক্তিযুদ্ধ স্মারক, শিখা চিরন্তন কোথায় অবস্থিত এটা একটু আমাকে জানাও। এটা একটা সিম্বল অফ আওয়ার লিবারেশন ওয়ার, এটা একটু জানাও। সঠিক উত্তরটা আমরা দেখে নেই, সরোয়ার্দী উদ্যানে এই শিখা চিরন্তন অবস্থিত। 59 নাম্বার, ব্রিটিশ বিরোধী প্রথম সশস্ত্র প্রতিরোধ আন্দোলন কারা? দেখো ইতিহাস থেকে প্রশ্ন চলে আসছে, তার মানে ব্রিটিশ ইতিহাসও কিন্তু ভর্তি পরীক্ষাগুলোর জন্য ইম্পর্টেন্ট, মুঘল আমল ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু ভালো মতো পড়তে হবে। এটা সঠিকটা যদি আমরা দেখি, সিপাহী বিদ্রোহ 1857 সালে সিপাহী বিদ্রোহ অনুষ্ঠিত হয়। এই 1857 সালে সিপাহী বিদ্রোহ অনুষ্ঠিত হয়। লাস্ট আরেকটা কোশ্চেন, আর দুইটা আছে। 2018 সালে শান্তিতে নোবেল পুরস্কার, তার মানে নোবেল পুরস্কার যেগুলো পায় প্রতি বছর, এই নোবেল পুরস্কারগুলো কিন্তু আমাদের ঠিক মতো পড়তে হবে। হ্যাঁ, এইগুলা কিন্তু প্রতি বছর এখান থেকে প্রশ্ন আসে। এখানে আমরা দেখতেছি ডেনিস মুকওয়েগি, তিনি এই নোবেল পুরস্কারটা পেয়ে থাকেন। 61 নম্বর প্রশ্নটা যদি আমরা দেখি, জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির মানব উন্নয়ন সূচকে বিশ্বের শীর্ষ দেশ অধিকার করেছে, শীর্ষস্থান হচ্ছে নরওয়ে। এছাড়াও এগুলোকে ওয়েলফেয়ার স্টেট বলা হয়, এবং এই নরওয়ে এখানে কিন্তু জনগণের কল্যাণমুখী যে রাষ্ট্র, যে বৈশিষ্ট্য সেগুলো কিন্তু দেখা যায়। তো এই ছিল আমাদের আজকের যে প্রিপারেশন সেটি। আশা করছি তোমাদের মনে একটা ধারণা এসেছে যে আমাদের আসলে কোনগুলো পড়তে হবে, কোনগুলো বাদ দিতে হবে, প্রতি বছর কোথা থেকে প্রশ্ন আসে, এগুলো কি ধারণা এসেছে কিনা, একটা আইডিয়া কি পেয়েছো কিনা যে ভর্তি পরীক্ষায় কোন অ্যাক্টিভিটি, কোন সেক্টর, কোন সেগমেন্টগুলো থেকে প্রশ্ন বেশি আসে। একটু জানিয়ে দাও কমেন্ট সেকশনে, এবং এটিও জানিও যে আমাদের ক্লাসটি আজকে কেমন লাগলো তোমার কাছে, এবং যদি ক্লাস রেটিং দেওয়ার ব্যবস্থা থাকে 5-এ 5 দিতে পারো ক্লাস রেটিং, তোমাদের ইচ্ছা মতো যদি ভালো লেগে থাকে। তোমরা প্রায় 100 জনের মতো একদম শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু পুরো ক্লাসটি করেছো। তো এর পরবর্তীতে তোমরা যদি অ্যাডমিশন কোর্সে ভর্তি হতে চাও, তোমরা কিন্তু ইজিলি কমেন্ট সেকশন থেকে একটা লিঙ্ক পূরণ করে অ্যাডমিশন কোর্সে ভর্তি হয়ে যেতে পারো। এবং এই অ্যাডমিশনের জার্নিটি খুবই টাফ, তোমরা তোমাদের বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন, ভালোবাসার মানুষ প্রত্যেকের কাছ থেকে একটা বড় ধরনের রিয়েলিটি চেক পাবে যদি তুমি অ্যাডমিশন টেস্টে তথাকথিত, আমি যদিও বিশ্বাস করি না একটা অ্যাডমিশন টেস্ট যে একটা মানুষের জীবন মানে ধ্বংস করে দিবে, কোথাও কিছু না হলেও তবু বাংলাদেশের প্রেক্ষাপটে এটা খুবই ইম্পর্টেন্ট, অন্তত লাইফটাকে স্মুথলি আগানোর জন্য একটা ভালো ইউনিভার্সিটিতে ভর্তি হওয়া, ভালো সাবজেক্টে ভর্তি হওয়া অন্তত বাংলাদেশের প্রেক্ষাপটে অনেক ইম্পর্টেন্ট। কেমন? তো তোমরা আজকে তোমাদের অনেক স্বপ্নের কথা বললে, তোমরা ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হতে চাও, তোমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী, চিটাগং, খুলনা ইউনিভার্সিটি, জগন্নাথ, এরকম অনেকগুলো ইউনিভার্সিটি স্পেসিফিক সাবজেক্ট, আমি বেশিরভাগ দেখলাম তোমরা ল নিয়ে অনেকে পড়তে চাও। আমি খুবই দোয়া করব তোমরা যাতে এরকম ভালো ভালো সাবজেক্টগুলো নিয়ে পড়তে পারো। সিনথিয়া রহমান খুব সুন্দর একটা কাজ করেছে,
ওর টপিক ভাগ করেছে, এই টপিকগুলো থেকে কোশ্চেনগুলো আসে, সিনথিয়া কমেন্টেও দিয়ে দিয়েছে। হ্যাঁ, 9-এ পড়ে একটা ছেলে মুমিন, সে বলছে ভাই অ্যাডমিশনের জন্য কি পড়বো। মুমিন, এখন থেকে চিন্তা করার দরকার নেই, তুমি প্রতিদিনের যে ক্লাস বা আমাদের ক্লাসগুলো চাইলে করতে পারো জিকে, প্রতিদিনের খবর দেখো, পেপার পড়ো, দিন দুনিয়া কি ঘটছে এটা খেয়াল রাখো। কেমন? আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, এটা না শুনে কেউ যাবে না ক্লাস থেকে, ইম্পর্টেন্ট জিনিস, বইয়ে শুধুমাত্র প্রশ্ন, 4টা অপশন, একটা প্রশ্ন একটা উত্তর, এভাবে কখনোই মনে থাকবে না জিকে। কেমন? এভাবে কখনো মনে থাকবে না। আমি যেমন ধরো আজকে প্রথম প্রশ্নটা দেখো, সেপ্টেম্বর অন যশোর রোড, কে লিখছে, কোন প্রেক্ষাপটে লিখছে, কোন গ্রন্থের মধ্যে এটা লিপিবদ্ধ হয়েছে, কত সালে, তিনি প্রথম কোথায় আসছিল, কিভাবে যশোরের সাথে তার পরিচয়। আমি কিন্তু সবগুলো জিনিস ব্যাখ্যা করেছি। কিভাবে জানি? কারণ এই সেপ্টেম্বর অন যশোর রোড পড়তে গিয়ে আমার একটু জানার আগ্রহ হয়েছে, তার জন্য আমার এরকম 5-6টা তথ্য জানা হয়ে গেছে। তো তোমাদের কাছে আমার অনুরোধ, যে জিনিসটা পড়বা, টাইম যেহেতু আছে, তোমরা সে জিনিসটা একটু ডিটেল গুগল সার্চ করে হোক, যেখান থেকে হোক, একটু ডিটেল পড়ার চেষ্টা করো, দেখবে অনেক তথ্য তোমাদের মনে থাকবে। আর বারবার বলতেছি, অ্যাডমিশন কোর্স আমার লাইফে সবচেয়ে টাফেস্ট টাইম, আমার লাইফে সবচেয়ে টাফেস্ট টাইম। আমি অনার্স মাস্টার্সও আমার মনে হয় না ওই সময়টা যে টাফেস্ট টাইম পার করেছি সেটা পার করেছে অনার্স মাস্টার্সও। তো তোমরা খুবই ছোট ছোট মানুষ, ছোট ছোট বাচ্চা, আমার খুবই মানে ভাবতেও কেমন লাগে তোমরা এরকম একটা পিরিয়ডের মধ্যে দিয়ে যাবে। অনেকে তথাকথিতভাবে জিতে যাবে, অনেকে তথাকথিতভাবে হেরে যাবে। অ্যাডমিশনে জিতে যাওয়া মানে জীবনে সব কিছু পেয়ে যাওয়া না, অ্যাডমিশনে হেরে যাওয়া মানে জীবনে সব কিছু হারানোও না। এটা জাস্ট একটা জার্নি। আমরা ভালো মতো ফাইট দিতে চেষ্টা করব। সে ফাইটে তোমাদের সাথে থাকবো আমি, সিমেন্স এবং 10 মিনিট স্কুল। আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ক্লাসে। সে পর্যন্ত সকলেই ভালো থেকো। আসসালামু আলাইকুম।